প্রিয় দর্শক সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, ইফতারি ঠিক মতন করেছেন, এখন রিল্যাক্স মোডে আছেন, কারণ আজকে আমাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা শো হবে উইথ সার্টেন ভেরি অ্যাকমপ্লিশড, ভেরি মানে কাইন্ড হার্টেড, বিগ হার্টেড, কারেজাস পিপল উইথ মি। এবং আজকে এই করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা যে ধরনের কাজ করে এবং যে ধরনের সেক্টরে এক ধরনের স্পেশালিটি অর্জন করেছে, এই সেক্টরটা প্রবাবলি এখন বাংলাদেশে এবং সারা বিশ্বে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর। তারা কাজ করে হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে, এনজিও বা নন প্রফিট নিয়ে, এবং হাজারো মানুষের জীবনে তারা একটা ইম্প্যাক্ট ফেলছে, একটা ভূমিকা রাখছে। অনেক বছর ধরে এখানে তারা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এগুলোতে কাজ করেছে, ফাউন্ড করেছে, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে, ইনক্লুডিং কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড। সো আজকে আমাদের সাথে আছে আমাদের সবারই খুবই খুবই প্রিয় করবি আকশান্ত, দ্য ফাউন্ডার অফ জাগো ফাউন্ডেশন অ্যান্ড ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। আপনারা জানেন জাগো ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম একটা নন প্রফিট অর্গানাইজেশন, যারা বাচ্চাদের, আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে নিয়ে কাজ করে এবং আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম কোচিং দেয়। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ প্রবাবলি বাংলাদেশের অন্যতম সবচাইতে বড় ভলেন্টিয়ার অর্গানাইজেশন, এবং তারা বিভিন্ন ধরনের ইভেন্টস করে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এবং
এই করোনার সময়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এবং জাগো এই দুইটা ফাউন্ডেশনই একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। উই অলসো হ্যাভ জাইবা তাহিয়া, দ্য ফাউন্ডার অফ ফিমেল এম্পাওয়ারমেন্ট মুভমেন্ট FEM, এবং আপনারা জানেন যে জাইবা কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছে। এবং জাইবাকে আমরা ভয় পাই, কারণ জাইবা ক্যারাটে মার্শাল আর্ট কিছু একটা করে এবং এইসব সেলফ ডিফেন্স মেয়েদেরকে শেখায়, তো আমরা জাইবার আশেপাশে যেতে চাই না। আমাদের সাথে আছে আমার খুব প্রিয় ভাই তাসকিন রহমান, যে কিনা সিনিয়র ম্যানেজার অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইনস অফ এশিয়া ফর সেভ দ্য চিলড্রেন। আপনারা জানেন সেভ দ্য চিলড্রেন পৃথিবীর অন্যতম একটা বড় এবং পাওয়ারফুল অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, এবং তাসকিন রহমান ওখানে ভালো পারফর্ম করছে বলে উনি একটা ইন্টারন্যাশনাল রোলে আছে বাংলাদেশি হওয়া সত্ত্বেও। সো উই আর ভেরি প্রাউড অফ তাসকিন রহমান ভাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট উই হ্যাভ ফারিন্দৌলা, দ্য ফাউন্ডার অফ ওয়ান সার্কেল। আপনারা জানেন ফারিন্দৌলা একজন অ্যাকমপ্লিশড টিচার, উনি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়, ওনার একটা বড় স্টুডেন্ট বেস আছে, এবং এছাড়া উনি ওনার প্যাশনের দিক থেকে এই ওয়ান সার্কেলটা শি ফাউন্ডেড দ্য ওয়ান সার্কেল, এবং এছাড়া উনি আরো বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথে জড়িত। সো গাইজ ওয়েলকাম, সবাইকে সালাম জানাচ্ছি, আনমিউট করছি। কেমন আছেন সবাই? আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তাসকিন ভাই একটু আনমিউট করতে হবে। থ্যাঙ্কস ডন, মোটামুটি থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। আচ্ছা আচ্ছা, সো আচ্ছা, আমাকে একটু সবাই প্রথমে একটু বলেন যে আসলে কেমন আছেন, মানে করোনা টরোনা এইসব নিয়ে আমরা কথা বলবো, বাট আসলে হাউ আর ইউ, মানে এনিওয়ান ক্যান স্টার্ট এন্ড এনিওয়ান ক্যান টেক ওভার। কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? Both. I actually don't know, অনেক confused. প্রথম অনেক anxious ছিলাম, অনেক anxiety. I was very upset. এখন I think slowly, now that আমি এখন বাসায় আছি for the last 1 month ধরে, slowly accept হচ্ছে, but I can't say good or bad. ওকে, সো ওই যে একটা যে মানে গ্রিফ কার্ভ থাকে, ওই গ্রিফ কার্ভে আর কি প্রথমে আর কি সবাই প্রবাবলি আমরা অনেক একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম, এখন দেন আস্তে আস্তে হয়তো ঠিক হচ্ছে। তাসকিন ভাই একটু মাথা নাড়তেছে, একটু শুনি তাসকিন ভাইয়ের কথা। না, রাইট, ইউ আর রাইট। আই থিংক মানুষের যখন একটা নতুন নিউজ আসে, which is not a good news, ওটা ইন্টারনালাইজ করতে একটু সময় লাগে। মোস্টলি যারা লাইক ক্রনিক ডিজিজ পেশেন্ট যারা হয়, যখন বলে ইউ হ্যাভ কন্ট্রাক্ট ডায়াবেটিস, তখন ইমিডিয়েটলি মানুষের যতটা খারাপ লাগে, বা ইউ হ্যাভ কন্ট্রাক্টেড হাই ব্লাড প্রেশার, ইমিডিয়েটলি যতটা খারাপ লাগে, গ্র্যাজুয়ালি ওরা এটা অ্যাকসেপ্ট করে নেয়, এন্ড ইটস আ পার্ট অফ লাইফ। তো আমরাও এখন লিমিটেশনটা মধ্যে অপারেট করা শিখছি। না, আমি এটাই আর কি, আমি একটু সবার সাথে শেয়ার করি আর কি। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে ওই যে কুবলার রসের মডেলটা, যে আমরা প্রথমেই সবাই শকড হয়েছি, হ্যাঁ কি করোনা, এন্ড দেন আমরা এটাকে ডিনাইল করছি, দূর এগুলো বাংলাদেশে হবে না, আগে এটা আমার জীবনেও হবে না, হ্যাঁ। এন্ড দেন 24 তারিখের দিকে আমাদের সবার ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, দেন সবাই ফ্রাস্ট্রেটেড হয়েছি যে কি হইতেছে এগুলা, কেন ওয়ার্ক ফ্রম হোম, আমরা মানি না। এন্ড দেন আস্তে আস্তে আমরা কিন্তু সবাই একটু ডিপ্রেশনের দিকে চলে গেছি, তাই না? লো মুড, ল্যাকিং অফ এনার্জি, ভালো লাগছে না, কি হচ্ছে। আমি যেমন, আপনারা তো নন প্রফিটে আছেন, আমি তো পুরো মানে প্রফিট। তো এখন ব্যবসা বাণিজ্য বন্ধ, এমপ্লয়ীদের কেমনে বেতন দিব, বাগে এলাকায় ফোন করে নেগোশিয়েট করা, তো খুব একটা ডিপ্রেশনে চলে গেছি। অ্যান্ড দেন ইভেনচুয়ালি যেটা তাইবা বললো যে আসলে আমরা মানে ইভেনচুয়ালি একটু বেটার হওয়ার চেষ্টা করছি, যে এক্সপেরিমেন্ট, হ্যাঁ, যে আসলে কি করা যায়। হ্যাঁ, তো আপনারা সবাই হয়তো এগিয়ে আসছেন, সবাই হয়তো ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে ইনোভেশন এনেছেন, সবাই হয়তো অনেক কিছু চিন্তা করা শুরু করছেন, এই যে আমি লাইভ শো শুরু করলাম, এক্সপেরিমেন্ট। এরপরে দেখা গেছে যে আমরা আরো বেটার ডিসিশন নেওয়ার চেষ্টা করছি, আমরা উই হ্যাভ লার্ন টু ওয়ার্ক ইন দ্য নিউ সিচুয়েশন, উই ফেল্ট একটু পজিটিভ, উই ফেল্ট ঠিক আছে, থিংস আর নট দ্যাট ব্যাড, আলহামদুলিল্লাহ বেঁচে আছে এই বেশি, অল দ্যাট থিং। এখন লাস্টলি আমরা কি ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি যে এই করোনাতে কি হবে, পোস্ট করোনা কি হবে। শোনা যাচ্ছে যে নেক্সট 1-2 বছর এভাবেই যাবে, একটা ভ্যাকসিন না তৈরি হওয়া পর্যন্ত। নর্মালি ভ্যাকসিন তৈরি হতে 5 বছর লাগে, এখন বিল গেটস উঠে লাগছে এটা তাড়াতাড়ি তৈরি করতে, তো 1-1.5 বছরে নাকি নামবে। তো 1-1.5 বছর কিন্তু আমাদের ওয়ার্ক ফ্রম হোম উড বিকাম দ্য নিউ নর্মাল, অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং উড বি দ্য নিউ নর্মাল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ বিয়ে করবে কিন্তু বাসরাত হবে না, সো দ্যাট উড বি সামথিং লাইক দ্য নিউ নর্মাল। কফি ভাই,
how are your days going? আপনি অনেক ব্যস্ত আমি জানি, জাগো অনেক ইনিশিয়েটিভ নিয়ে কি কি চলছে একটু বলেন আমাদেরকে। সো একদিকে ডন ডেফিনেটলি ইট ইজ ডিপ্রেসিং যে আমরা তো নর্মালি ইউজ টু না এই বাসায় বসে থেকে আসলে কাজ করা বা বাসায় বসে থাকা। আর আরেক সাইডে দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে লকডাউন, হ্যাঁ এটা আমাদের সেফটির জন্য, আবার একই সাথে মানুষজন হয়তো বা খাওয়া পাচ্ছে না ঠিক মতো। গভর্নমেন্ট হ্যাজ টেকেন আ লট অফ ইনিশিয়েটিভ। সো আমরা ওটাকে সাপোর্ট করার জন্য আসলে যতটুকু সম্ভব আমাদের ভলেন্টিয়ারদেরকে কাজে লাগিয়ে উইথ প্রপার সেফটি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে আমাদের যে 11টা স্কুল আছে সেটা 10টা জেলায়, তো ওইসব জেলায় প্রায় 30,000 ফ্যামিলিকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতদিন সম্ভব জানি আসলে আমরা ওনাদেরকে খাওয়াটা অ্যাটলিস্ট সাপ্লাই দিয়ে যেতে পারি। সো আমরা করছি হচ্ছে কি আমাদের স্কুলকে বেস করে, কারণ ওই আশেপাশে এলাকাগুলোর মধ্যে আসলে আমাদের ওই কন্ট্রোলটা আছে যে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যে ত্রাণগুলো আসলে এই মানুষগুলো পর্যন্ত পৌঁছে দিতে পারি। আবার একই সাথে হাজার হাজার বা লাখ লাখ বাচ্চারা কিন্তু আসলে বাসায় বসে আছে, তাদের করার কিছু নেই। মানে আমরা যতটা ফ্রাস্ট্রেটেড তারা তাদের আমাদের থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, বিকজ তাদেরকে বোঝানো যাচ্ছে না আসলে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ কোভিড-19। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যে বাচ্চারা বাসায় বসে আছে তারা যেন অ্যাটলিস্ট তাদের স্কুল ইয়ারটা পুরোপুরি লস না হয়, কিছু জিনিসপত্র যেন আসলে তারা অ্যাটলিস্ট বাসায় বসে পড়তে পারে। তো আমাদের যে ফেসবুক পেজটা আছে জাগো ফাউন্ডেশনের, সেখান থেকে কিন্তু আমরা এখন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে পড়িয়ে যাচ্ছি। তো একটা কথা হচ্ছে কি কিছু মানুষ জুমের থ্রুতে তারা জয়েন করতে পারে আমাদের ক্লাসে ডাইরেক্টলি, যারা সেটা করছে না তারা ফেসবুকে দেখছে। আমরা দেখছি প্রতিদিন কয়েক হাজার বাচ্চারা কিন্তু আসলে আমাদের এখানে এই ক্লাসগুলো নিচ্ছে এবং তারা নিজেদেরকে আসলে বিজি রাখার চেষ্টা করছে। আমাদের এই মানে কালকে থেকে 6, 7, 8 শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে করে আসলে এই বাচ্চাদের অ্যাটলিস্ট মেইন স্ট্রিম পড়াশোনা না দিই, বাট অ্যাটলিস্ট এনগেজ যিনি রাখতে পারি। সো ওই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস করছি। আর আমাদের ভলেন্টিয়ার উইংটা ফুড ডিস্ট্রিবিউশন নিয়ে খুব বিজি। ওকে, না আসলে এই যে জাগোর যে অসাধারণ কাজ, এই কাজ নিয়ে তো কোনো সন্দেহ নাই, এটা তো মানতেই হবে যে জাগো ফাউন্ডেশন আসলে যেটা করেছে যে লক্ষ লক্ষ বাচ্চাদের জীবনে তো ইম্প্যাক্ট ফেলেছে। এবং জাগো মানে মূল্য তো যেটা করেছে যে এই ডেভেলপমেন্ট উইং বা ডেভেলপমেন্টটা বাংলাদেশে পপুলারাইজ করেছে। নর্মাল বাচ্চা কাচ্চারা, যেমন আমি যখন স্কুলে বা কলেজে পড়েছি আমি কিন্তু কখনো ভাবিনি যে কোনো নন ডেভেলপমেন্ট কাজের সাথে আমি জড়িত হব। I was into debate and other kinds of stuff, তাই না, into মানে creative stuff, but এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে জাগো যেটা করেছে that's unbelievable, যে প্রবাবলি এখানে আমাকে, জাইবা, ফারিন, আমরা যারা আছি সবাইকেই জাগো কোনো না কোনো ভাবে অনুপ্রেরিত করেছে, ইন্সপিরেশন দিয়েছে যে হে আই মিন উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দিস ওয়ার্ল্ড, আমরা তো প্রিভিলেজড, আমরা কি করছি আমাদের এত প্রিভিলেজ নিয়ে। তো এটা কিন্তু কবি ভাই আপনি হোয়াট ইউ হ্যাভ ডান, আপনাকে আমি আর কি একটু বড় করে স্যালুট জানাই। আমি কিন্তু আপনাকে স্যালুট জানাচ্ছি এবং আমি কিন্তু বলছি যে ইটস গ্রেট জব ইউ হ্যাভ ডান কবি ভাই। সো মানে এটা কিন্তু সত্য। তো আমি যখন বলছিলাম যে জাগো আমাদেরকে ইন্সপায়ার করেছে, আমি দেখছি যে জাইবা একটু মাথা নাড়ছিল, ওখান থেকে মানে ফারিনও একটু মাথা নাড়ছিল, তাসকিন ভাই ওনার মানে একদম কনস্ট্যান্ট লুকি দিয়ে যাচ্ছে, মানে তাসকিন ভাইকে ইন্সপায়ার করে নাই। আচ্ছা জাইবা তো একটু কথা বলতে আছে, ফারিন মধ্যে কোনো কথা বলে নেই। ফারিন আপু আপনি যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন আপনার সম্পর্কে কেমন যাচ্ছে এবং আপনার যে প্রতিষ্ঠান এর কি কাজ করছে, এনিথিং। হ্যাঁ, প্রথমে সবাই যেরকম শেয়ার করলো আমারটাও ভেরি সিমিলার। সো ইনিশিয়ালি খুবই স্ট্রাগল করছিলাম, কারণ হুট করে সবারই একটা সেট রুটিন ছিল, সারাদিন কাজে থাকতাম, বাড়িতে এসে বাচ্চাদের সাথে সময় দেওয়া, উই হ্যাড আ সেট রুটিন। অল অফ আ সাডেন যখন এই আউটব্রেকটা শুরু হলো, প্রথমের দিকে there was a lot of confusion, বুঝছিলাম না, অনেক ইনফরমেশন পাচ্ছিলাম কিন্তু কোনটা সত্যি আমাদের হবে, আপনি যে পয়েন্টগুলো বললেন আর কি, যে এটা আমাদেরকে কিভাবে এফেক্ট হবে, কতটা সিভিয়ার হবে, আসলে ওটা প্রথমে বুঝছিলাম না। তারপরে হলো যখন লকডাউন শুরু হলো, আমরা বাড়িতে যখন আছি তখন ইনিশিয়াল ডেজ ওয়ার ভেরি ডিফিকাল্ট বিকজ আই লাভ ওয়েকিং আপ ইন দ্য মর্নিং এন্ড গোয়িং টু ওয়ার্ক। এন্ড যেটা হলো যে হঠাৎ করে হুট করে পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেল, বাচ্চারা বাড়িতে, আমি বাড়িতে। তো initial weeks I would say was a huge challenge for me to set everything up. তারপরে যেটা হয় আস্তে আস্তে we got into the habit of doing things, একটু জিনিস সবকিছু গুছিয়ে এনে এখন I would say that we're coping much better. So that's been pretty much my lockdown. In terms of my work, কাজ যেটা first of all
ডন ভাই আপনি যেটা বলছিলেন যে জাগর কাজ নিয়ে আমরা সবাই খুবই ইন্সপায়ার্ড এন্ড it's been amazing what Jago is doing. In fact, I've been privileged enough to work to do a couple of sessions there as well, and it was wonderful. বাচ্চাগুলোর সাথে কাজ করা ওটা একটা আলাদা ধরনের মজা। তো আমাদের যে কাজটা সেটা মেইনলি হচ্ছে ওয়ান সার্কেলে যে কাজটা যে আমরা সোশ্যাল ইমোশনাল লার্নিং অ্যাসপেক্টস অফ এডুকেশন এটা নিয়ে কাজ করছি আর কি। Okay. তো এটা হচ্ছে একাডেমিক্স এর বাইরে বাংলাদেশে অনেকই বড় বড় এনজিও যারা আছে এ ধরনের কাজ করে, আমরা আর কি খুব ছোট আকারে কাজটা করছি এবং আমরা বোথ প্রাইভেট অ্যান্ড মানে প্রিভিলেজ আন্ডার প্রিভিলেজ আমরা দুটোটাই কভার করার চেষ্টা করছি। সো ফর এক্সাম্পল আমরা প্রাইভেট কিছু স্কুলের সাথে আমরা কাজ করেছি আগে, তো ওগুলো এখনো কন্টিনিউ হচ্ছে। ওইগুলো হয়তো ডেলিভারিটা ডিফারেন্ট হয়, কনটেক্সটটা যেহেতু ডিফারেন্ট। আর আমাদের টপিক গুলো মূলত হচ্ছে আপনার জেন্ডার, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, বুলিং, কাইন্ডনেস, রেজিলিয়েন্স, আর যারা ইউনিভার্সিটিতে আছে বা কাজের ক্ষেত্রে আমরা অনেক বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারপরে ইমোশনাল ওয়েলবিং, এই টপিক গুলো। সো বেসিক্যালি বেড়ে ওঠার সময় যেগুলো আমরা মনে করি একাডেমিক্স এর সাথে যেগুলো কমপ্লিমেন্ট করে যেই জিনিসগুলো, ওগুলো নিয়ে আমরা কাজ করি আর কি। ওকে, গ্রেট। না মানে নাইস টু হিয়ার অল দিস। এবং আমার মনে হয় এটা খুবই মানে ইম্পর্টেন্ট আপনারা যে কাজগুলো করছেন। যে দেখা যায় যে আমাদের দেশের পপুলেশন যদি আমরা দেখি 50% অফ দ্য পপুলেশন আর ওমেন। এটা নিয়ে জাইবার সাথে আমি একবার ফেসবুকে চ্যাট করছিলাম, বাট ওখান থেকে মানে মানে ছেলেদের মানে মেয়েদের যে প্রবলেম গুলো ফেস করতে হয়, এবং আপনি যে কথাগুলো বললেন অ্যাবসলিউটলি রাইট। মানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট থেকে আমার মনে হয় হ্যারাসমেন্ট অল দ্য ওয়ে। মানে আমার নিজেরও তো এখন 14 মাসের বাচ্চা, 1 বছর 2 মাস, মেয়ে, একটাই বাচ্চা, প্রথম বাচ্চা এবং একটা বাচ্চা। এবং আমি তো অনেক চিন্তিত যে, এবং আমি ভাবছি একটু বড় হলে জাইবার কাছে পাঠিয়ে দিব। হ্যাঁ, যে সেলফ ডিফেন্স আগে শিখ, বিকজ আই নো হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এন্ড আই নো দ্য ডিফিকাল্টিজ দ্যাট ওমেন ইউজুয়ালি উড ফেস। তো তাসকিন ভাইয়ের কাছে আসার আগে আমি একটু জাইবার কাছে যেতে চাই। তো জাইবা, আই থিঙ্ক ইউ আর ডুইং মানে ফ্যান্টাস্টিক। আই মিন যদি তোমার কাজটা নিয়ে যদি আমাদেরকে আরেকটু ডিটেলস এর একটু ধারণা দাও তাহলে হয়তো খুব বেটার হয়। প্লাস যেটা তুমি সেলফ ডিফেন্স নিয়ে যেটা কাজ করো ওইটাতে যদি যারা ভিউয়ার্স আছে ওরা বা তাদের বন্ধু বান্ধব কেউ যদি ইন্টারেস্টেড হয় কিভাবে যোগাযোগ করতে পারে ওটাও যদি একটু বলতা। Acha. Thank you for the initial introduction, actually. And actually, our organization, as you know, Female Empowerment Movement. And আমরা start করি 2016-এ। আর আমাদের first project-এর নাম ছিল Project আত্মরক্ষা। So obviously আত্মরক্ষা meaning self-defense. আর আমাদের যে main যে aim-টা ছিল is self-defense-এর। It was actually to increase their mobility and decrease their vulnerability through confidence. So আমরা যে self-defense-টা যে শিখাই, it's actually আমরা শিখাই ওরা how to defend themselves, but not to attack someone, or we don't try to teach violence. We actually want them to be more confident, and we want women to be more যাতে ওদের চলাচল বাড়াতে পারি। Because আমরা যখন initial যে research-টা করি তখন দেখা গেল যে actually মেয়েরা মানে অনেক opportunities আছে মেয়েদের জন্য, but no one actually had the courage to actually get out and obtain এরকম opportunities. ওরা like এরকম মানে অনেক limitations ছিল, either যে এদের commute করতে পারবে না because ওদের public transport নিতে হবে, তারপর এটা or like they have to walk, আর ওদের যদি neighborhood থেকে একটু করে ওদের eve teasing হয় বা someone comes, or মানে অনেক রকমের harassment আর কি face করে, which is why women sometimes don't obtain the opportunities in the first place. So এটার জন্য this was actually the শিখানো হয় কারণ আমাদের মোবিলিটি জেন্ডার কমিউনিটি যদি পুরো এটা ইটস মাই ব্যাড, এটা কি no issue মানে বাড়ানোর জন্য। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। So which is why we actually designed a Project Attorka, and oita actually went on for a while, and we partnered up with BLAST, Bangladesh Legal Aid Services Trust. ওদের একটা ongoing project ছিল with women in urban slums. So আমরা ওদের change makerদেরকে নিয়ে we started training them. তো ওই মেয়েরা
আবার ওদের মানে they actually got the training for 5 weeks and ওরা started teaching other girls basic self-defense skills. So I want to say actually also concentrate it is self-defense, so not martial arts. There are অনেক aspects of martial arts, but আমি জানি যে এখন there are a lot of people who actually do proper martial arts. বলে এটা তো martial arts না, এটা না, এটা না. So it's actually I have to like put it out there. It's just basic, very basic self-defense skills to increase confidence. So eventually we went on to doing other projects as well. We started teaching Mederke how to ride bicycles. We started having hub in different areas, urban slums, and we started teaching them quite a technical skills as well, all with partnerships with different organizations. So so far these were our activities. Currently, self-defense if anyone wants to learn, what we do is we actually offer one-off workshops to corporates and schools, and we have done it before. So where people can actually learn self-defense for and to specific situation, but it's only with institutions. So echono so far one-on-one, we don't offer that service yet, but we offer it to different institutions. Okay, so আমার একটা প্রশ্ন হচ্ছে, why don't you tell us something about this thing which I'll now put on the screen. একটা minute দেখি, হ্যাঁ এই তো চলে আসছে. I'll put on the screen. So না চলে গেছে আবার, এক minute. Why don't you tell us something about the thing you have received, you and Ayman, from the Queen? So that's like that's really awesome. আমরা একটু জানতে চাই. Yes. Tell us a little. So Queen's Young Leaders Award, actually, I first heard about this when Osama bin Noor got it, who's actually is very close to Corby Bhai and in volunteer for. So Summer Prothom actually Osama shate I saw Osama Chobi, and then ওর সাথে আমার পরে দেখা হয়, ওর তখন একটা রেডিওতে শো করতো. আমার actually প্রজেক্টের আগে আমি actually ওসামার শোতে গিয়েছিলাম. So তখন he was telling me about this Queen's Young Leader. I think he got it all year, and he was telling me যে ওর experience কেমন ছিল. And তারপর I think eventually it was always in my mind. I said, oh my God, I wish আমি যদি, I don't know, maybe I attracted it to myself. আমি এত চিন্তা করতাম. I was like, oh my God, I wish I could get this. Eventually what happened was পরে the next year other people got it, and then pore I heard Jay, this was the last year and you're supposed to apply for it. So this was the last year at Dibena. So I said, okay, you know what, I'll just apply. And a lot of my mentors and a lot of other people actually did ask me to apply, and I said, you know, just let's see what happens. And that was it. I got it. And it was an overwhelming experience, to say the least. I'm sure, and we are also proud of you যে তোমরা যারা এই অ্যাওয়ার্ডগুলি পাচ্ছ, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলি, I think you're putting up the name of Bangladesh out to the world. হ্যাঁ, যে এবং অনেস্টলি লাস্ট 10 বছরে বাংলাদেশকে নিয়ে যে পারসেপশন চেঞ্জ হয়েছে, যে আগে বললেই যেমন ভাবতো যে বন্যা হয় খালি, আমরা মাটি ঘরে থাকি, অল দিস মানে ননসেন্স। বাট এখন যখন আমি বাইরে গিয়ে বাংলাদেশ বলি, তখন বলে, ও ইউ আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন গার্মেন্টস, ইন RMG, ও মাই মার্কস অ্যান্ড স্পেন্সার শার্ট ইজ মেড ইন বাংলাদেশ, আই স ইট। এই ধরনের অনেক ইন্টারেস্টিং কথা বলে। ও তোমরা তো তোমাদের শেখ হাসিনা, তোমাদের হচ্ছে মানে আইকন অফ হোপ অ্যান্ড লিডারশিপ, মানে এগুলো অনেক মানে ভালো কথা বলে। মানে এবং এটা মনে হয় মানে তোমাদেরও একটা বিশাল রোল আছে যে বাংলাদেশের নামটা এভাবে পুট অ্যাক্রস করা। ফোর্বস 30 under 30-তে এবার দুজন বাংলাদেশে আবারও গেল, রাবা এবং ইশরাত। আই ইন্টারভিউড বোথ অফ দেম, দুজন দুই ক্যাটাগরিতে। ইটস সো ইন্টারেস্টিং। ইভেন রাবা গট ফিচার্ড অন দ্য কাভার অফ ফোর্বস এশিয়া। তো এটা তো অনেক বড় ব্যাপার, এটা তো আগে চিন্তা করা যেত না। তো আই থিঙ্ক I mean thank you to all of you, and thank you to all the wonderful work you're doing. তো তাসকিন ভাই একটু বোর্ড হয়ে যাচ্ছে, একটু অনেকক্ষণ বসে আছে, দাঁড়ান আমি একটু আনমিউট করি। হ্যাঁ না ভাই, হোয়াটসঅ্যাপ ভাই? এই তো চলতেছে ভালো। আচ্ছা, ইন্টারন্যাশনাল পোস্ট পাইতে হলে কি করতে হয়? কোনো মানে অফিসে তো অনেক মানুষ আছে, বাট খুব অল্প লোকজন আমরা যে গ্লোবাল পোস্টিং এ যায়। কি করছেন ভাই? বসকে কেমনে তেল মারলেন? আই থিঙ্ক ভালো স্টোরি বলতে পারতে হয় ডেফিনেটলি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি করো, এটা গুছায় বলতে পারতে হয়, ইম্পর্টেন্ট। মানে এটা আমার একটা লেসন।
এটাই ভালো। প্রবাবলি একটা যে বলতে পারতে হয় যে আসলে কি করো, কারণ অনেকেই তো মানে লাইন ম্যানেজারের সাথে রিলেশনশিপটা কিন্তু খুবই সাবজেক্টিভ, not very objective in most cases. So if you are unable to have like a clear line of communication, তাহলেই it becomes difficult. So often people need to know like what your contribution to the organization is, and how do you see yourself growing with a visual একটা path না দিতে পারলে there is lack of confidence, and যেটা বললো জায়বা বললো, confidence is really an important part of growing up. If you don't become more confident with age, it's a problem. People will be less risk taker, less initiative, etc. তো আমি সবাইকে একটু তাসকিন ভাইয়ের একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দেখাতে চাই। হ্যাঁ, তো দেখি এটা, এই যে ভিডিও চলে এসেছে, 1 মিনিট। এই যে তাসকিন ভাইয়ের ভিডিও। ও আচ্ছা, এটা অন্য তাসকিন। তাসকিন ভাই, আপনি মানে তাসকিন রহমান দিলে কিন্তু এই তাসকিন চলে আসে, একটা তাসকিন। সো আই থট it's very interesting. Oh wow, শাহরুখ খান পোজ। I think it's very interesting যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সেভ দ্য চিলড্রেনের লোকজন এরকম পিঙ্ক কাপড় চোপড় পরে নাচানাচি করে। আপনাকে কিন্তু এখানে খুব ভালোই লাগছে, নাইস, এই যে দৌড়াচ্ছেন। কেন কিছু বলতে পারতেছে না, তার কারণ হচ্ছে তাসকিন তো মেইন স্ট্রিম হেভি ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ওকে তুমি জিজ্ঞেস করবা যে এই প্যান্ডামিকের কারণে 50 ইয়ার্স এ বাংলাদেশ কোথায় যাবে, ও এগুলো নিয়ে আনসার দিবে। ও একটু মনে হয় কনফিউজ হয়ে গেছে যে এটা কি বলবে আসলে। হ্যাঁ, ওরা মানে পুরা মানে বোবা হয়ে গেছে। আসলে কি আমি মানে রেগুলার কোশ্চেন গুলোর বাইরে একটু ডিফারেন্ট কিছু করতে চাই বা বলতে চাই। ডেফিনেটলি তাসকিন ভাই একদম প্রথমে যেটা বলেছিলাম যে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ, কারণ আমার মেপল লিফের আপনারা দুজনই আমার এক ব্যাচ সিনিয়র, না ইমিডিয়েটলি এক ব্যাচ সিনিয়র বড় ভাই তো মেপল লিফের। তো আমার তিনজনই কিন্তু এখানে মেপল লিফিয়ান, তো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আই ডোন্ট নো জাইবা এবং ফারিন কোথাকার কোন স্কুলের, বাট প্রবাবলি মেপল লিফিয়ান না। For sure. I went to Dhanmondi tutorial ছোটবেলায়, তারপর I went to Aga Khan when I was in Bangladesh. Aga Khan school, yeah. Okay, great schools. And Zaiba? I went to ISG. Okay. ISG আগে I was not in Bangladesh, so. Okay, great. So আমরা কি, those of us who were in Bangladesh, we were there. So Taskin bhai, we are very proud of Taskin bhai. Taskin bhai, আসলে মানে you tell me, সেভ দ্য চিলড্রেনের এই মুহূর্তে কি কি কর্মসূচি চলছে, এবং বাংলাদেশ সহ আপনি যেহেতু এশিয়াকে রিপ্রেজেন্ট করেন, এশিয়ার কন্টিনেন্টে কি ধরনের কাজগুলো চলছে এবং which countries are most heavily affected in the মানে from the Save the Children perspective. I think যেহেতু আমরা চাইল্ড ফোকাস অর্গানাইজেশন, মানে আমাদের চিলড্রেন হচ্ছে আমাদের মেইন let's say area of work, 0 to 18, and mothers who have conceived, so maybe 19 years since the baby starts its journey in the womb. So ওইভাবে করে দেখলে definitely China মাত্র getting out of coronavirus. We have some good cases like Korea, Laos, Vietnam, যারা এটাকে খুবই ভালো কন্টেইন করতে পারছে স্ট্রিক্ট রেজিমের মধ্যে। But India, Bangladesh, Pakistan definitely population density, nearness, ওইভাবে করে দেখলে একটা ক্রাইসিস, and also এটা ম্যানুফ্যাকচারিং ইকোনমি। সো এখানে কিছু মানুষের ম্যানুফ্যাকচারিং ইকোনমিতে কিছু মানুষের তো অফিসে যাইতেই হবে, because you cannot like work from home and produce goods that will be sold in Europe and US. So এটাও একটা there is always versus lockdown versus open, which আছে, এটা আমার opinion নাই এখনো। বাট আমরা যেটা দেখতেছি যে ইনক্রিজিংলি মোড অফ এডুকেশন, যেহেতু এখনো বাংলাদেশে 40 দিন, অনেক দেশে 120 দিনের মতন লকডাউন হয়ে গেছে, হংকং, পার্টস অফ চায়না। সো অনেকেই ইয়েতে চলে যাচ্ছে, অনলাইন, বাচ্চাদের স্কুলটা যাতে কন্টিনিউ হয়, অনলাইন এডুকেশন চলে যাচ্ছে। As a result, there is some online violence as well. Online violence হচ্ছে। So আমরা দেখতেছি যে
মানে মানুষের আইডি থেফট, মানে যেই বাচ্চারা অনলাইন পড়তে পারে ওরা কিন্তু একটা মিনিমাম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যে ইন্টারনেট কিন্তু আমাদের পাবলিক গুড না, ইন্টারনেট কিন্তু কিনতে হয়, রাইট? যারা অনলাইন পড়ছে ওরা একটা সাবস্ক্রিপশন, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড একটা ডিভাইস ওন করে, এন্ড এখানে ওদের পাবলিক আইডেন্টিটি থেফট এন্ড সেক্সুয়াল অনলাইন বা সেক্সুয়াল ভায়োলেন্স অনলাইন এই ধরনের অনেক কিছু হইতে পারে, স্পেশালি টিনেজ। সো আমরা কিছু গাইডলাইন্স ডেভেলপ করছি, ধরো 10 পয়েন্ট গাইডলাইন্স অ্যাক্রস দ্য রিজন, যেটা অনলাইন এডুকেশনের বেস্ট প্র্যাকটিস গুলোকে ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে। তারপরে আরেকটা কাজ করতেছি আমরা রিজনে, আমাদের এশিয়াতে কিন্তু একটা দুইটা মানে আদার দেন সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, আমাদের এশিয়ার বেশিরভাগ কান্ট্রি কিন্তু হাই ডেনসিটি এন্ড মিডল ইনকাম কান্ট্রি। তো মিডল ইনকাম কান্ট্রি গুলোর কিন্তু বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের থেকে অনেক লোন আছে এক্সিস্টিং। হ্যাঁ, জিডিপি বাড়ছে, দে উইল গেট আউট অফ ইট, বাট এই লোন গুলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি লোন গুলার কিন্তু অনেক ইন্টারেস্ট আছে অ্যানুয়ালি। সো এখন একটা সরকার যখন এরকম একটা ক্রাইসিস, which is unprecedented, লাস্ট টাইম ক্রাইসিস এরকম একটা ক্রাইসিস হয়েছে 1918-এ। Save the Children was formed in 1919, so almost 102 বছর আগে। সো কারোর কাছে এখানে বেস্ট প্র্যাকটিস লেসন্স লার্ন নাই যে আসলে এরকম প্যান্ডেমিকে কি করতে হয়, কিন্তু এটা সবাই জানে যে অনেক টাকা খরচ করতে হয়। আমাদের সরকার অলরেডি 75,000 কোটি টাকার উপরে দিচ্ছে স্টিমুলেশন প্যাকেজ, বাট এই টাকাগুলো কোথা থেকে প্রডিউস করবে, তাই না? সো আমরা গ্লোবালি কথা বলছি যাতে বিশ্ব ব্যাংক এরা যাতে অ্যাটলিস্ট ইন্টারেস্টটা কোনোভাবে করতে পারে, রাইট অফ করতে পারে, ইভেন ইফ নট দ্য হোল লোন, অ্যাটলিস্ট 2020 ইন্টারেস্টটা যদি রাইট অফ করতে পারে সিগনিফিকেন্ট। আর হেলথ সিস্টেম স্ট্রেনথেনিং নিয়ে কিছু কাজ করছে, এটা আমাদের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার। জি কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ। জি এই ইন শর্ট, না আপনি শেষ করেন প্লিজ। না এটাই যে আমরা এখন চেষ্টা করছি যে গ্লোবালি যেটা চেষ্টা করছি যাতে আমাদের সিইও নাম ইঙ্গার হাসিং, ও লাস্ট থার্সডেতে ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং ছিল, ওয়ার্ল্ড ব্যাংক স্প্রিং মিটিংস, যেখানে এই ডেট রাইট অফ এর জন্য আমরা একটা ওপেন লেটার দিচ্ছি IMF এর, ওয়ার্ল্ড ব্যাংকের সিইও দেরকে বা এমডি দেরকে, এন্ড দেন ইন রিজন আমরা চেষ্টা করছি যে বেস্ট প্র্যাকটিসেস গুলা, অনলাইন ভায়োলেন্স, অনলাইন স্কুলিং, যেটা ইন্টারনেটের মাধ্যমে না হয় যদি রেডিওর মাধ্যমে হইতে পারে, তাহলে কিন্তু আমরা আরেকটা গ্রুপ অফ পিপলকে অ্যাড্রেস করতে পারি। হ্যাঁ, বাচ্চারা যদি আসলে স্কুলে না যায়, আমরা তো জানি না, মানে আমি যদি জিজ্ঞেস করি পোস্ট কোভিড কবে থেকে, ইটস এ ডিফিকাল্ট অ্যান্সার, যে পোস্ট কোভিড when, right? So ওইটার জন্য আমরা প্রিপেয়ার করছি যাতে even if post covid starts much later, we are prepared for the in between time. Okay, so let me go back to Korvi bhai, ভাইয়া রাসকিন ভাই যেটা বলছিল about the post covid situation, what is your prediction that how long would this last এবং how the world would look like right after মানে corona? Like different people are saying different things, মানে আমরা এখানে সবাই অনেক কনফিউজ, উই ডোন্ট নো, এবং সবাই একটাই প্রশ্ন, আর কতদিন লকডাউন, কতদিন করোনা, কতদিন? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ফার্স্ট অফ অল আমার মনে হয় যে এটার আনসার কেউই দিতে পারবে না, বাট উই ক্যান জাস্ট অ্যাজিউম। এটাও ডিপেন্ড করে অনেকটা আমাদের উপরে, আসলে আমরা কতটুকু সচেতনতা বজায় রেখে আসলে চলছি। আমরা যেভাবে করে রিল্যাক্সড হয়ে যাচ্ছি এভরিডে, বা বের হয়ে যাচ্ছি, হয়তো বা কাজে বেরোচ্ছে, হয়তো বা অনেকে ঘুরতেও বেরোচ্ছে, তো ওইটা যদি আসলে আমাদের কন্টিনিউ হয়, তাহলে এই লকডাউন বলি বা আমাদের এই পোস্ট কোভিডই শুরু হতে আরো সময় লাগবে, বিকজ এটা যেহেতু কমিউনিটি লেভেলে ট্রান্সমিশন হয়, সো আমাদেরকে আসলে ওই জায়গাটার মধ্যে খুব সচেতন থাকতে হবে। সো দ্যাটস নাম্বার 1. Number 2, the whole world will change. Not only because of COVID হচ্ছে কি, মানে আমি বলবো যে এটা একটা আমাদের পুশটা ছিল, বিকজ অনেকেই আসলে চিন্তা করছে কিভাবে করে আসলে টেকনোলজি ইউজ করে আসলে আরো ভালো কাজ করতে পারে বা এই টাইপের জিনিসপত্র। আমরা যেরকম কোভিড এর আগে থেকে উই হ্যাড নাথিং টু ডু উইথ কোভিড ফর দ্য, আমাদের যে অনলাইন স্কুলটা আমরা লাস্ট 10 বছর ধরে চালিয়ে যাচ্ছি। সো আমরা ঢাকায় বসে একদম গ্রামের বাচ্চাদেরকে সো দ্যাট ভালো এডুকেশনটা আমরা গ্রামে নিয়ে যেতে পারি। সো ওই জিনিসটা আমাদের ছিল, ওটাকে কিন্তু এখন কাজে লাগিয়ে আসলে আমরা চেষ্টা করছি কিভাবে করে আসলে আমরা যে হাজার হাজার যে বাচ্চারা বাসায় বসে আছে তাদেরকে পড়ানোর জন্য।
বাট যেটা তাসকিন বলছিল যে ইন্টারনেট ইজ নট আ পাবলিক গুড, যে কারণে আসলে প্রচুর মানুষের ইন্টারনেট নাই, তো তাদের আসলে কি হবে। সো ওই জায়গাটার মধ্যে আমরা চেষ্টা করছি হচ্ছে গিয়ে, ও যেরকম রেডিওর কথা বললো, রেডিও অ্যাক্সেস আসলে বাংলাদেশে এখনো অত বেশি না, যে কি ফোন দিয়ে আসলে কোনোভাবে পড়ানো যেতে পারে কিনা। কারণ আমাদের অ্যাটলিস্ট জাগর যে বেনিফিশিয়ারি যে বাচ্চারা, তারা বাসায় বসে তাদের ফোন আছে, ফিচার ফোনও হয়তো বানায়, তাদের বাটন ফোন, সো একমাত্র ফোন কল তাদেরকে করে, বাট সেটাও কতটা প্র্যাকটিক্যাল হবে। সো দ্য হোল ওয়ার্ল্ড উইল চেঞ্জ। আমরা এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, বাট অনেকেই চিন্তা করছে আসলে এটার পরেও কি ওয়ার্ক ফ্রম হোমটা কন্টিনিউ করা যাবে, কারণ এই পোস্ট কোভিডের যে সিচুয়েশনটা, হয়তো বা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের স্কুল এখন বন্ধ, সেপ্টেম্বরের পরে যখন স্কুল খুলবে, ধরুন তোমার বাচ্চা হয়তো এখন অনেক ছোট, বাট যার বাচ্চাটা বড়, অ্যাটলিস্ট 3-4 এ পড়ে, উইল ইউ বি ভেরি হ্যাপি টু সেন্ড ইউর চাইল্ড টু দ্য স্কুল? নো। কে তোমার বাচ্চাকে নামাতে যাচ্ছে, বা আরেকজনের বাচ্চাকে নামাতে যাচ্ছে, সেই ড্রাইভারটা আসলে কোন থেকে আসছে, বাট যে বাচ্চাটা অফিসে যাচ্ছে সে কার সাথে মিশছে, বাসায় আসলে তার বাচ্চাটার হলে এবং পরে পুরো স্কুলটার হচ্ছে। সো উই ডোন্ট নো দিস, সো ইটস অ্যাকচুয়ালি আ ভেরি রিস্কি সিচুয়েশন। সো এটা বলাটা খুব টাফ, বাট আমরা কি কি প্রিকশন আসলে এখন থেকে নিতে পারি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যে আমরা কি আমাদের এই পুরো কান্ট্রিকে আসলে ওই সিচুয়েশনে নিয়ে যেতে পারি যেখানে ইন্টারনেটটা হয়তো সবার কাছে এভেল হবে, জানি আসলে আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি, আমরা যদি অফিস করতে পারি, আমরা অনলাইনে ডাক্তারদেরকে রিচ করতে পারি। জাইবা যে ট্রেনিংটা এতদিন পর্যন্ত হয়তো ফিজিক্যালি গিয়ে দিয়েছে, ওটা কি আসলে অনলাইনে শুরু করতে পারবে? হোয়াট ইউ ডিড এক্সেলেন্ট থিং, যে বাসায় বসে বোর্ড হচ্ছে আর আমরা ডনের শোটা একটু দেখি। সো এই যে বাচ্চারা, আমরা যেটা বলছি, আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে যে আচ্ছা আপনারা তো মেইন স্ট্রিম পড়াচ্ছেন, আর কি করা যেতে পারে, মানে বাচ্চা তো রেস্টলেস হয়ে যাচ্ছে। সো আই উইল আস্ক দ্য new generation যে come up, we have the platform, so come up, we can connect you with people, and আমরা অনেকভাবে বাচ্চাদেরকে রিচ করতে পারি, ইউথদেরকে রিচ করতে পারি, ইভেন কি সিনিয়রদেরকেও রিচ করতে পারি। রাইট। কফি ভাই, এখানে কি হচ্ছে, এটা একদম লেটেস্ট একটা ভিডিও 2 দিন আগে লঞ্চ হয়েছে, আমি দেখছি যে বাচ্চাদেরকে কিছু একটা শেখানোর চেষ্টা হচ্ছে, which is great। এটা সম্ভবত গ্রেড 1 এর, সো যেহেতু 1 এর বাচ্চা, ওর তো কম্পিটিশনে পুরোটা সময় বসে থাকতে তো বোর্ড হয়ে যাবে। সো আমরা যেটা বলছিলাম যে গ্রেড 1 থেকে 5 পর্যন্ত, এবং কালকে থেকে 6-7 শুরু হয়ে যাবে। সো আমরা পুরো ফুল ফ্লেজের টপিক ধরে ধরে আসলে বাচ্চাদেরকে পড়াচ্ছি, সেটা ফনিক্স হোক, সেটা অন্য কোনো সাবজেক্ট হোক, এবং যথেষ্ট এঙ্গেজিং বাচ্চারা। এবং সবচেয়ে মজা লাগে হচ্ছে পাশে প্যারেন্টসরা বসে থাকে, এক একটা ভিডিওর মধ্যে আমরা দেখি 300, 400, 500 কমেন্ট, যেটা কিন্তু সচরাচর আমরা শো করলেও দেখা যায় যে আমরা পাই না, কারণ বাচ্চারা ইন্টারেস্ট, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, প্যারেন্টস হয়তো বসে বসে টাইপ করে আনসারটা দিচ্ছে যে কে পারলো। সো দিস আর অল আওয়ার টিচার, যারা আসলে এই পর্যন্ত আমাদের স্কুলে পড়াতো, এখন আমরা তাদেরকে বললাম যে আপনারা বাসায় যেহেতু বসে আছেন, কিছু করার নেই, লেটস ইউজ দ্য টাইম প্রোডাক্টিভলি। সো ওনারা লেসন প্ল্যান করছে, ওনারা বাচ্চাদেরকে পড়াচ্ছে, অনেকে পার্সোনালি আমাদেরকে রিচ আউট করছে যে আমার বাচ্চাদেরকে একটু পার্সোনালি পড়াতে পারেন নাকি। সো এটা কিন্তু মানে হোয়াইট বোর্ড ইউজ করে, শুধু ভিডিও না। এবং কত অ্যামেজিং যে ছোট ছোট বাচ্চারা, ডান দিকে যদি দেখেন আপনারা সবাই, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা কানে হেডফোন ঢুকিয়ে ঢুকিয়ে পড়াশোনা করতেছে, মানে ইটস অ্যামেজিং। আমি আমার লাইফে কখনো ভাবিনি যে এরকম একটা বিউটিফুল জিনিস আমি দেখতে পাবো, অনেস্টলি। মানে আমি ভেবেছি জিজ্ঞেস করছে, ওদের প্যারেন্টসরা খুব এক্সাইটেড, অনেক সময় দেখবে পিছে প্যারেন্টস হাঁটছে, আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, এবং সিধা এক্সাইটমেন্ট, সে বই নিয়ে চলে আসছে একটা বাচ্চা। এই বাচ্চাদের কিন্তু আমরা চিনি না, উই ডোন্ট নো এটা কারা, এভরিডে দে আর কামিং ইন। এবং এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে জুমে তো আমাদের 100 বেশি নেওয়া যায় না, আমাদের এখন চিন্তা করতে হচ্ছে 300-500 যে প্যাকেজ গুলো আছে, যে সাবস্ক্রিপশন গুলো আছে, মেবি ওগুলো কিনতে হবে, কারণ ফেসবুকে কয়েক হাজার মানুষ আমাদের এই ভিডিও গুলো দেখছে। No, I think it's great job done. I just wanted to ask a question, and it's open, anyone can answer. কি মনে হচ্ছে যে টেকনোলজি রোলটা কত বড় হবে ইভেন ইন ডেভেলপমেন্ট সেক্টর? And do you think যে আমাদের ডে টু ডে অপারেশনে, ফর এক্সাম্পল, কিছু সংখ্যক মানুষের ওয়ার্ক ফ্রম হোম উইল বিকাম আ নিউ নর্মাল? ডু ইউ থিঙ্ক যে আমাদের ফান্ডগুলো আসা would have a different kind of there would be a different way? For example, crowd funding বাংলাদেশে ওভাবে চলে নাই, কথা ওভাবে বড় হয়নি বিদেশের মতো, বাট ডু ইউ থিঙ্ক যে এখন এগুলা মানে এখন ফাইনালি ক্রাউড ফান্ডিং এর মতো জিনিসগুলো আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে হবে, যে নর্মাল পিপল ক্যান কাম অ্যান্ড ডোনেট? আমি কেন এটা বলছি, এসো সবাই এবং মিশন সেভ বাংলাদেশ, এই দুইটা প্রতিষ্ঠান দ্বারা যেটা জন্ম হয়েছে এই কোভিড এর মধ্য দিয়ে, ওরা কিন্তু মানে কানেক্ট করার চেষ্টা করেছে কর্পোরেট ওয়ার্ল্ডকে এবং নর্মাল জনতা, যারা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা দিতে চায় ডোনেশন, এবং এই ডোনেশনটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নিয়েছে। ইজ দিস অ্যান অপরচুনিটি দ্যাট উই ডিড নট সি বিফোর ইন দিস ওয়ে?
যে কেউ আনসার দিতে পারে, এটা ওপেন কোয়েশ্চেন, একটু মাইকটা আনমিউট করে আনসার দিতে হবে। আচ্ছা, আমি বলি। So far, তো মানে জাস্ট কয়েকটা দুইটা অ্যাসপেক্ট আর কি, যে টেকনোলজি। সো আমি ডন ভাই, আমি আপনাকে আগেও বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি টুক সাম টাইম অফ, এন্ড I said যে আমি আমার অর্গানাইজেশন একটু ইনঅ্যাক্টিভ ছিল। সো দ্য রিজন ওয়াই এটা ইনঅ্যাক্টিভ ছিল, বিকজ ইভেন এই ভাইরাস সিচুয়েশনের আগেও আমরা অ্যাকচুয়ালি I try to remodel in a way যে যাতে আমরা টেকনোলজি যাতে আরো একটু অ্যাড করতে পারি। এন্ড দ্য রিজন আমরা টেকনোলজি অ্যাড করতে চাচ্ছিলাম was because we thought যে it had আরো একটু বড় একটা ইম্প্যাক্ট আমাদের in আমাদের projects and everything. Of course, there are certain things, but we thought যে technology use করলে maybe আরো একটু we can reach to more people. We can actually do this আরো easily. And obviously, maybe just we don't need eto manush to do certain things. We don't need to do a lot of things. But having said that, I think maybe Fareen Apu will agree with me. Amra jara ki gender niye kaj kori, a technology is actually using technology is actually a limitation, especially আমরা যখন violence নিয়ে কাজ করছি বা আমরা যখন when we're working with একটা community, তখন আমাদের physical presence is actually অনেক important in এরকম situation, because আমাদের to actually work with women, you have to gain sorry, not just women, I mean just any vulnerable not that okay, sorry, what I meant to say was if you're working with a vulnerable community, you have to gain all their trust, and physical presence টা ওইভাবে, the physical and emotional presence actually অনেক দরকার লাগে, which is where technology is a limitation, I feel. But of course, I think যে এখন more than ever we realize যে অনেক আগে থেকে we should have actually tried to কি বলে put in technology where however way we become more adaptive to technology in development. ওকে, যে এটার সাথে আর কেউ কিছু চাই নাকি? জাইবার সাথে অ্যাড করি যে জাইবা, ফর এক্সাম্পল আমরা যখন আসলে এই 10-11 বছর আগে when we started this whole concept of online, আমরা কখনো চিন্তা করিনি যে আসলে একটা টিচার ঢাকায় বসে থাকবে আর আমি বান্দরবনে পাহাড়ের মধ্যে আসলে বাচ্চাদেরকে পড়াবো। পিপল লাফড অ্যাট আস যে আর এটা সম্ভব না। হ্যাঁ, এন্ড দেন আমরা যেটা দেখলাম যে আসলে হোয়াট ইজ দ্য বেস্ট রিসোর্স দ্যাট উই হ্যাভ। আমি তো পারছি না, আমি টাকা দিয়েও মানুষকে আসলে বান্দরবনের পাহাড়ে নিয়ে রাখতে পারছি না। দেন হোয়াট ক্যান বি দ্য বেস্ট? ডেফিনেটলি আমাদের ঢাকার যে স্কুলগুলো আছে সেগুলো কিন্তু ফিজিক্যালি আমরা পড়াচ্ছি, বিকজ এখানে আমার কাছে ওই রিসোর্সটা আছে। বাট যেখানে নাই সেই জায়গাটা, এবং সাধারণত দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু মানে ভালনারেবল যে মানুষগুলো তারা হয়তো বেশি থাকে, সেটা নারী হোক বা শিশু হোক। সো উই ট্রাইড এন্ড ইট ওয়ার্কস। আমি বলবো যে হচ্ছে গিয়ে এই মাইন্ডসেটটা মানুষের থাকবে। ভেরি ট্রু, একটা টিচার যখন সামনে বসে থেকে পড়াচ্ছে বা তুমি যখন আসলে যে ট্রাস্ট গেইনটার কথা বলছো সেটা অবশ্যই কাজ করে। বাট আমরা যেটা দেখলাম বাচ্চাদের ক্ষেত্রে, অনলাইনে যখন পড়াচ্ছে বা টিচাররা, বাচ্চাদের কনসেপ্টটা ছিল এরকম যে আমাকে যদি অ্যাঞ্জেলিনা জোলি পড়ায় আমার যে এফেক্টটা হবে, একটা টিচার টিভি দিয়ে পড়াচ্ছে তার মানে কি দিস ইজ প্রবলি আ সেলিব্রিটি, রাইট? সো আমাকে এরকম একটা টিচার পড়াচ্ছে, মানে বাচ্চারা ওয়েট করে এবং প্রথম দিন থেকে আসলে ওরা ওই টেকনোলজির সাথে ইউজ টু হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে গিভ ইট আ ট্রাই, ইট উইল বি হার্ড, ইট ওয়ন্ট বি আ ভেরি ইজি ট্র্যাক, বাট ইটস নট ইম্পসিবল। আর এরকম সিচুয়েশনে যেখানে আসলে আমরা পারছি না সামনাসামনি যেতে, দ্যাট হ্যাজ বিকাম দ্য বিগেস্ট প্রবলেম। সো আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি এই জিনিসটাকে অ্যাডাপ্ট করার। Yeah, I think আমরা বান্দরবনের ভিডিওটা দেখছি। I think it's a beautiful video. So this is the Jago video, right? হ্যাঁ, this is one of our actual student, মানে ওর নাম শেখর, ও এখন ক্লাস 3 তে পড়ে। ও লাস্ট 5 বছর ধরে আমাদের সাথে পড়ছে। পাহাড়টার উপরে কিন্তু এই স্কুলটা, এবং এভাবে করে এক্স্যাক্টলি দিস ইজ হাউ দ্য টিচার্স আর টিচিং। এন্ড ওখানেও কিন্তু আমাদের একটা টিচার আছে, এবং ওই কমিউনিটি থেকে আসলে হায়ার করা, সো দ্যাট ওই কমিউনিটির মানুষজনরাও জানি আসলে একটু কোনো না কোনো ভাবে ইনকাম জেনারেটিং প্রজেক্ট হিসাবে এটাকে কনসিডার করে, বিকজ কমিউনিটিকে না নিয়ে কাজ করলে আমরা আগাতে পারবো না আসলে। ফারিন, উড ইউ লাইক টু অ্যাড? আপনি মনে হচ্ছে কিছু অ্যাড করছেন। হ্যাঁ, আমি আই জাইবা যেটা মেনশন করছিল আগে, যে ফিজিক্যাল প্রেজেন্সটা হয়তো বা অনেক জায়গায় আমাদের কাজ করতে যে দেখা যায় যে খুব ইম্পর্টেন্ট হয়, স্পেশালি উইমেন নিড টু we try to encourage them to come out to take part in different professions. তো সেই ক্ষেত্রে দেখা যায় ওদের ওই ফিজিক্যাল প্রেজেন্সটা অফকোর্স খুবই দরকার হয়। So I guess now more than ever we need to think of innovative ways how agreeing with Corby bhai যে কি আমরা করতে পারি
আরো নতুন নতুন ভাবে যে এত অ্যামেজিং ভাবে বিভিন্ন মানুষ পড়ছে, স্কুলে ক্লাস নিচ্ছে। My children as well, it has been a huge learning curve for me that everything's online now and I had to adapt যে ওদেরকে কিভাবে সাপোর্টটা দিব, যে ওরা কিভাবে এই টেকনোলজি ইউজ করে যে ক্লাসগুলো করছে। সেটা প্রবাবলি ক্লাসরুম লাইক বান্দরবনে একটু আগে আমরা যে ক্লাসটা দেখলাম, ওই বাচ্চাগুলো প্রবাবলি মোর tech savvy than my children, and no, it's true because they're actually more used to going to a physical classroom, right? So we're trying to adapt to new ways as well, so which gives a lot of room for new things to come up, and people are coming up with new things, right? আমি on the downside আমি কিছু কয়েকটা জিনিস একটু মেনশন করব যেগুলো pretty much like my line of work. This, of course, everything has its good sides and some negative sides, and this is along the lines of what Taskin Bhai was saying, that what the kind of work that they're doing in Save the Children. Of course, that's a huge organization and on a larger scale. And what we're trying to do is tackle the issues of cyberbullying, domestic violence, and a child sexual abuse. অনেকে হয়তো এটা মনে করছে যে বাচ্চারা তো এখন বাড়িতে আছে, যে হয়তো বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস নিয়ে আমরা অনেক কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে মনে করছে যে ওটা তো লিমিটেড। তো ওটা আমরা দুই অ্যাঙ্গেল দিয়ে দেখছি যে অনেক আর্টিকেল আমি পড়ছি, অনেক ছোট ছোট, এখনো তো এরকম বড় রিসার্চ করা হয়নি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ফ্যামিলি মেম্বারদের সাথে বাচ্চারা আছে, বাট দ্যাটস ওয়্যার দে আর দ্য মোস্ট ভালনারেবল, বিকজ ইফ দ্য পারপেট্রেটর ইজ অ্যাট হোম উইথ দ্য চাইল্ড, ওর যে ভায়োলেন্স মানে বিহেভিয়ার করছে বাড়িতে, so if the victim is at home with the perpetrator, তখন দেখা যায় ওটা আরো অনেক বেশি escalate করছে and they can't reach out for help because they're at home. So there's that, and there's of course cyberbullying, and এই যে ইস্যুগুলো আমরা একটু আগে লাইভে যাওয়ার আগে আমরা এটা নিয়ে একটু কথা বলছিলাম যে people feel that because they're behind a screen they can say all sorts of awful things, horrible things to people, and continuously এরকম অনেকে করে যাচ্ছে। তো এগুলো নিয়ে আমি মনে করি যে আরেকটু বেশি অ্যাওয়্যার হওয়া আমাদের সবাই, যদি আমরা লং সাইড use of new technology, এগুলো রেসপন্সিবিলিটিটা যাতে আমরা শেখাই both to children, women and youth, of course, young people who are online a lot of the times and they have access to gadgets. So তাদেরকে একটু বেশি সচেতন করতে হবে যে the responsibility that comes with using technology. কবি ভাই, আমাদের মানে জাগো ফাউন্ডেশনের একটা অনেক বড় স্ট্রেংথ হচ্ছে যে জাগো ইন টাচ উইথ সাম অফ দ্য ডোনার্স অন আ পার্সোনাল লেভেল, মানে যারা বাচ্চা স্পন্সর করে, ইভেন আমিও স্মল ডোনার লাইক দ্যাট। তো এই মুহূর্তে কি আমরা এই ডোনারদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি নাকি টু গিভ সাপোর্ট ফর করোনা ভিকটিমস, অ্যান্ড হাউ ইজ দ্য রেসপন্স? মানে আমি ভাবছি যে একদিক থেকে ইকোনমি যেহেতু ডাউন এবং আমরা নিজেরাই এখন একটা কি বলবো মানে অফিস চালানো এমপ্লয়ীদের বেতন দেওয়া হ্যাজ বিকাম আ কোয়েশ্চেন মার্ক ফর সামবডি ইভেন লাইক মি। তো আই ওয়ান্ডার মানে সবার রেসপন্সটা আসলে কিরকম whenever you are asking for support, are you getting that? Don, it's a mixed feeling because এখানে ডিফারেন্ট সেক্টর আমাদের এখানে স্পন্সর করে। এরকম মানুষ আছে যে একজন একাই হয়তো বা 100 বাচ্চাকে স্পন্সর করে, আবার এরকম মানুষ আছে যে ওয়াইফটা 15,000 টাকা ইনকাম করে, হাজবেন্ডটা 25,000 টাকা ইনকাম করে, তারা দুজন 1,000 টাকা জমিয়ে একটা বাচ্চাকে স্পন্সর করে। সো দের আর ডিফারেন্ট টাইপ অফ পিপল যারা স্পন্সর করছে, এবং সবার রেসপন্সটাও এই কারণে ডিফারেন্ট। বাট আমরা এখন পর্যন্ত যে দেখলাম, খুব অল্প সংখ্যক মানুষই আসলে বলছে যে এই মুহূর্তে আমি টাকা দিব না, বাট তাদের কনসার্নটা কিন্তু ডিফারেন্ট। তাদের কনসার্নটা হচ্ছে কি, বাচ্চা তো আসলে এখন স্কুলে পড়ছে না, তাহলে আসলে আমি টাকাটা দিব কিসের জন্য? তখন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে একটা স্কুলের মেইন খরচ হচ্ছে কি আসলে টিচার। আমার ওই বিল্ডিং এর ভাড়া আর বাকি যে লজিস্টিক, দ্যাট ইজ ম্যাক্সিমাম 10% বা 15% অফ দ্য এক্সপেন্স। বাট আসলে একটা ভালো এডুকেশন ইনস্টিটিউট তখনই হয় যখন ওর মধ্যে ভালো টিচার থাকে, যত ফ্যান্সি আমার বিল্ডিং হোক। সো মেইনলি কিন্তু আমাদের যে এক্সপেন্সটা হয় সেটা হচ্ছে কি টিচারদেরকে রাখার জন্য যায়, বিকজ দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন। অ্যাবসলিউটলি বুঝাচ্ছি, তখন কিছু কিছু মানুষ বুঝতে পারছে, আবার কিছু কিছু মানুষ বলছে না ঠিক আছে আমি আবার সেপ্টেম্বরের পরে যখন খুলবে তখন দিব। সো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। বাট হ্যাঁ, সিচুয়েশনটা এরকম যে মানুষের কনসার্নটা বেড়ে গেছে, কারণ এটা সত্যি কথা যে অনেকের তোমার জব নেই, সে আসলে কিভাবে করে দিবে, তার হয়তো সেভিংসটাও নেই।
তো ওরকম কিছু মানুষ আছে, বাট এখন পর্যন্ত রেসপন্স হচ্ছে গিয়ে যে মানুষরা বলছে যে তোমরা যেহেতু পড়াচ্ছ না, এটার একটা অ্যামাউন্ট অফ মানি অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করো যে বাচ্চাদের খাওয়ার পিছিয়ে আসলে দেওয়ার জন্য। তো আমরা যেটা করছি হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখন এই মাসে যে 2000 টাকা এটা কিন্তু পুরোপুরি আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে এই বাচ্চাদেরকে আসলে কিভাবে করে তাদের ফ্যামিলিকে এই 15-20 দিন 1 মাসের খাওয়াটা যে আমরা দিতে পারি এই সেপ্টেম্বর পর্যন্ত, এইটার মধ্যে আসলে আমাদের এই মুহূর্তে ফোকাসটা। আর যেটা বলছিলাম যে আমরা মোবাইল দিয়ে আসলে কিভাবে করে পড়াতে পারি, বিকজ দিন শেষে দ্যাট ইজ আওয়ার মেইন ওয়ার্ক। ওকে, এখানে আমাকে এনিবডি ক্যান আনসার দিস। এখানে যে গভর্নমেন্ট স্টিমুলাস যে প্যাকেজটা দেওয়া হয়েছে, আমি প্যাকেজটা এখানে একটু থ্রো করছি। যে প্রথমে ছিল 72,500 crore টাকা, এবং এটা এখন বেড়ে 100,000 crore টাকা চলে গেছে, এবং 3 বছরের প্ল্যান। এখন এই প্ল্যানে যে 30,000 কোটি টাকা বলা হচ্ছে সার্ভিস সেক্টরকে, 20,000 কোটি টাকা বলা হচ্ছে আপনার আমাদের মতো এসএমইদের, মানে এই টাকাটা ব্যাংক দিবে 9% ইন্টারেস্ট রেটে, 50% গভর্নমেন্ট দিবে, 50% আমরা দিব। বাট উই আর নট টু শিওর যে আমাদের মতন এসএমইরা, মানে এটা আমি আমার কথা বলছি, এসএমইরা কিভাবে এটা মানে অ্যাভেল করবে, বিকজ উই ডোন্ট হ্যাভ কোলাটারালস, আওয়ার ক্যাশ ফ্লোজ সিম টু বি নেগেটিভ, উই ডোন্ট হ্যাভ এনি বিগ অ্যাসেটস, লাইক দামি কোনো গাড়ি নাই, মানে কোম্পানির গাড়ি নাই, বা কোম্পানি ডাজন্ট হ্যাভ এনি ফিক্সড অ্যাসেটস। তো এখানে আমরা যেমন একটু মানে প্রবলেম ফেস করছি যে বুঝতে পারতেছি না যে প্যাকেজটা আমরা কিভাবে অ্যাভেল করব। আমার প্রশ্ন হচ্ছে এই স্টিমুলাস প্যাকেজের মধ্যে কি নন প্রফিট আছে নাকি, এবং যদি নন প্রফিট না থেকে থাকে তাহলে গভর্নমেন্ট নন প্রফিটকে কিভাবে সাপোর্ট করছে? বিকজ আমার যেরকম টেনশন যে আমি বাড়ি ভাড়া এবং এমপ্লয়ীদের বেতন কিভাবে দিব, মার্চে দিছি, এপ্রিলে 50% বলছি দিব, মে থেকে কি হবে আই ডোন্ট নো। মানে মেয়ের যে বেতনটা জুনে আসবে বা জুনের বেতনটা যে জুলাই আসবে, আমাকে বেতন দেওয়ার মতো ক্যাশ টাকা নাই। ক্লায়েন্টদের এখানে টাকা আটকানো, ক্লায়েন্ট টাকা দিবে, দিতে চায়, দিতে পারতেছে না, ওয়ার্ক ফ্রম হোম এন্ড অল দ্যাট। সো এই ক্ষেত্রে আমাদের কি করা আছে ফ্রম দ্য নন প্রফিট সেক্টর? তাসকিন ভাই একটু মাথা নাড়ছিলেন, যদি আপনি একটু স্টার্ট করেন। ইটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন। আসলে আমি যদি এর আগের কোয়েশ্চেনটাতে একটু আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে, মানে এখানে তো আড্ডা, আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারাও যদি কোনো কিছু একটা ডিসকাস করতে চান, বা আমরা যেমন ফটোগ্রাফি লাইভের দিন আমরা ফটোগ্রাফি নিয়ে আউটসাইড দ্য বক্স কি করে, যে আমরা অন স্পট একটা ব্রেইনস্টর্মিং করেছি 6 জন মিলে, honestly, and we got few brilliant solutions. আমরা ওটাও করতে পারি। ওকে, যেটা বলছিলাম যে টেকনোলজি এমব্রেস করার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল যে রোলটা থাকে, একটা হচ্ছে চেঞ্জ রেজিস্ট্যান্স, যে মানুষ পিপল আর সাবজেক্টিভ টু চেঞ্জ রেজিস্ট্যান্স, রাইট? যে ফেসবুকের অলমোস্ট 1 বিলিয়ন সাবস্ক্রাইবার হতে লাগছে লাইক 6 ইয়ার্স, ফেসবুকের 6 বছরের মতন লাগলো। নিউ ইয়র্ক টাইমস এর 150 বছর লাগলো $1 billion ভ্যালুয়েশন করতে, ইনস্টাগ্রামের লাগলো 9 মাস, রাইট? So as you go down the ladder of age, মানুষ কত তাড়াতাড়ি টেকনোলজি এমপ্লয় করতে, লাইক টিকটক ফর এক্সাম্পল। বাংলাদেশের পার্সপেক্টিভ বা ইন জেনারেল আমরা যদি এক্স ব্রিটিশ কলোনির পার্সপেক্টিভ গুলো দেখি, ইন্ডিয়া পাকিস্তান ইনক্লুডেড, দেখবো যে আমাদের অ্যাপ্রুভাল প্রসেস গুলা কিন্তু ইন জেনারেল পেপার বেস। তো এটা আমরা অনেকদিন এটা কিন্তু এই করোনা ভাইরাসের টাইমে কিন্তু এখন অনেক অর্গানাইজেশনই ডিজিটাল অ্যাপ্রুভাল সিস্টেমে চলে গেছে এট আ ভেরি ফাস্ট স্পিড। আমরা কিন্তু যদি দেখি এই ধরনের একটা বিগ চেঞ্জের জন্য 45 দিন লাগছে, ইটস নট টু লং, রাইট? পেপারলেস ডেভেলপ করার জন্য, even if it is for 45 days, it is giving people a demonstration how can work. তারপরে আর কিছু লার্নিং আছে, যেমন কিছু মানুষের জন্য ওয়েজ অফ ওয়ার্কিংটা আরো এফিশিয়েন্ট হয়ে গেছে টু আ ডিগ্রি, যে অফিসে ট্রাভেল করতে হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে না। একটা মানুষের অফিসে বসে কাজ করতে কিন্তু কিছু ভালো লাগে, রাইট? একটা স্কয়ার ফিট লাইক দেখে 100 টাকা, মানে থাইল্যান্ডে দেখে ইট ক্যান বি লাইক $20 a month, যার পেসের পিছে দিতে হয়। তো ওই সব জায়গায় কিছু লার্নিং হচ্ছে যেগুলা অ্যাট স্কেল ইমপ্লিমেন্ট করা পসিবল। বাট কিছু জায়গায় আবার কিছু আমি একটা ভিডিও দেখছিলাম, আই থিঙ্ক এয়ারপোর্টে, আই থিঙ্ক আমির খানের একটা ভিডিও দেখছিলাম,
ও অনেক মোটা হয়ে গিয়ে আবার শুকিয়ে গেল না। তো এই ভিডিওটাতে ও বলছিল যে পিপল লার্ন ইন 3 ওয়েজ, কেউ পড়ে শিখে, কেউ দেখে শিখে, কেউ শুনে শিখে, রাইট? সো রাইট। এডুকেশনের মধ্যে কিন্তু একটা বাচ্চা যখন একটা স্কুলে যায় তখন কিন্তু এই তিনটার কম্বিনেশন। লাইকওয়াইজ একটা এমপ্লয়ি যখন একটা অফিসে যায়, ও কিন্তু ওর বসের কথা বা ওর ইমেল পড়ে না, পুরা ইউনো বসটা যদি ভালো হয় তাহলে পুরা ইয়েটা দেখে, ওর বডি ল্যাঙ্গুয়েজ কি, অন্টোলজিক্যাল লার্নিং যেটা, রাইট? বডি ল্যাঙ্গুয়েজ কি, নেগোসিয়েশন কি, এইগুলা কিন্তু ডিজিটালি শিখা, যেটা 1 বছরে ফিজিক্যালি শিখা সম্ভব, ওটা ডিজিটালি 5 বছরে সম্ভব, টু আ ডিগ্রি, রাইট? So there are pros and cons data. In terms of stimulus packages, আমেরিকা যে স্টিমুলাস প্যাকেজটা লঞ্চ করছে ওইটার অ্যাভেল করতে 5 মাস সময় লাগে। হ্যাঁ, বাংলাদেশে তো আমি ডিটেলসে জানি না, তো এখানে কিন্তু ওই স্পিডটা খুব ইম্পর্টেন্ট, যে একটা স্টার্ট আপের জন্য একটা যত তাড়াতাড়ি টাকাটা দরকার, একটা স্ট্রাকচার্ড কোম্পানির জন্য হয়তো বা অত তাড়াতাড়ি টাকাটা দরকার না, রাইট? তো যার আগে দরকার ও যাতে আগে পায়, এখানে একটা emphasis is really important, যে এটা not very bureaucratic, it is transparent and people can get the money quickly. বাট আমি মানে দুইটা বড় ব্যাংকে এমডি একসাথে ইন্টারভিউ নিলাম, আপনার প্রাইম ব্যাংকের রাহেল ভাই এবং আলিয়া ইফতেখার ফ্রম ইস্টার্ন ব্যাংক, এই শোতেই। আমি ওনাকে মানে স্টার্ট আপদের রিপ্রেজেন্টেশন হিসাবে জিজ্ঞেস করলাম যে মানে আমার তো কিছুই নাই, কোলাটেরাল তো নাই, কোত্থেকে লোন আসবে? হ্যাঁ, তো তখন বললো যে তোমার যে ব্যাংকে ডিলিংস চলছে ওই ব্যাংকে তোমার স্যালারি অ্যাকাউন্ট আছে, ওইটাও নাই, কারণ আমরা হচ্ছে মাত্র 8 জনের কোম্পানি, তো স্যালারি অ্যাকাউন্ট তো নাই। বলে ওটা সমস্যা নাই, তুমি কতদিন ধরে ট্রানজাকশন করতেছো? বললাম 5 বছর ধরে। তো বলে যে হ্যাঁ, যদি ওই ব্যাংকে অন্তত তোমার একটা রিলেশন থাকে যে তুমি ট্রানজাকশন করতেছো, তোমাদেরকে সবচেয়ে আগে প্রেফারেন্স দেওয়া হবে, এতটুকু ওরা বলছে এরকম লাইভেই, কিন্তু মানে জাস্ট টু অ্যাড আর কি। রাইট, বাট অবশ্যই জন, তোমার তো কিছু ব্রেক থ্রু ইয়ে আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আছে, যেটার উপরে ইউ ক্যান বিল্ড অ্যাসেট, রাইট? যে এরকম অনলাইন ডিজিটাল থ্রু, তুমি যেটা ফার্স্টে বললা যে তোমার এই অরেঞ্জ এন্ড ব্ল্যাক ভিডিও গুলো দেখতে দেখতে দেখলাম এখন অলমোস্ট আমার ফেসবুকের অর্ধেক মানুষই লাইভ শো করছে। তো এটা ভেরি কুইক ডেভেলপ, লাস্ট 7 দিনে আমি দেখছি যে সবার একটা আছে। এন্ড দেন ওই যে কি জানি এনএলপি যে কোর্স গুলো অফার করো তুমি, এনএলপি, হ্যাঁ, ওগুলো ভেরি নিউ, রাইট? যেটা একটা সার্টেন নিশকে ইয়ে করে, ওগুলোর উপরেও কিন্তু ভ্যালুয়েশন করাইতে পারো। ওকে, প্রামার এন্ড পার্টনার্স টাইপের অর্গানাইজেশনরা ভ্যালুয়েশন করে, তো একটা ভালো কোম্পানিকে দিয়ে করানোটা ইম্পর্টেন্ট। ডন, জাস্ট টু অ্যাড উইথ তাসকিন, যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, মানে এখন পর্যন্ত আসলে আমাদের এই স্টিমুলেশন প্যাকেজের মধ্যে উই ডিড নট সি এনিথিং পার্টিকুলারলি ফর নন প্রফিট। আই এম শিওর যে হয়তো এখানে গভর্নমেন্ট অ্যাড করবে বা ডিটেলসে হয়তো ঢুকলে আমরা দেখতে পারবো। সো ডেফিনেটলি আমাদের তো অ্যাডভোকেসি করতে হবে, আমাদেরকে জানাতে হবে যে নন প্রফিট সেক্টর, বাংলাদেশে বলা হয় নদিয়া নন প্রফিট, মানে নদিয়ার এনজিও হচ্ছে ইকুয়ালস টু এত ইয়ে আছে। সো এই সেক্টরটাকে আসলে কিভাবে করে বাঁচায় রাখা যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আবার একই সাথে কিন্তু কোনো ব্যাংক কিন্তু নন প্রফিটকে কখনো লোন দেয় না। অফিসিয়ালি দেয়ার ইজ নো সিস্টেম যে নন প্রফিট কখনো কোনো লোন নিতে পারবে, বিকজ তাদের কোনো প্রফিট নাই। সো এই জায়গাগুলোর মধ্যে আসলে কি আমাদের ব্যাংকিং সেক্টর কি আসলে কোনো রকম কোনো চেঞ্জ আনবে, আমাদের গভর্নমেন্ট কি আসলে পলিসিতে কোনো চেঞ্জ আনবে, সেগুলো কথা বলতে বলতে আই এম শিওর যে এত বড় একটা সেক্টর যেখানে ব্র্যাকের মতো শুধু এক ব্র্যাকে মনে হয় দেয়ার ইজ লাইক 1 লাখের বেশি মানুষ কাজ করে। আমরা যদি দেখি নন প্রফিট সেক্টরে কত বেশি মানুষ কাজ করে, তারা যদি বন্ধ হয়ে যায় সেটারও কিন্তু একটা ইকোনমিক্যাল হিট আমাদের বাংলাদেশে আসবে। সো আই এম শিওর যে আমরা যদি গভর্নমেন্টকে রিচ আউট করতে পারি, আই এম শিওর দ্যাট দে উইল কাম আপ উইথ সামথিং। বাট আপনারা সবাই মানে জানতে চাচ্ছি যে এখানে মানে ছোট সাইজ থেকে একদম গ্লোবাল কোম্পানি, মানে তাসকিন ভাইয়ের যে সেভটা ছিলেন, সব ধরনের কোম্পানি, মানে সব ধরনের নন প্রফিটের রিপ্রেজেন্টেশন কিন্তু আছে এই লাইভে এই মুহূর্তে। আপনারা কিভাবে মানে এমপ্লয়ীদের ম্যানেজ করছেন? আর ইউ ডুইং সাম লে অফস, আর ইউ ডুইং সাম মানে পে কাটস, আর ইউ মানে মানে টেলিং দেম যে বেতনটা দিব বাট ইএমআই, আমি যেটা বলছি যে ভাই বেতন পাইবা বাট ইএমআই, আমার কাছে এখন উই ডোন্ট হ্যাভ ক্যাশ, এবং তোমরা জানো ক্লায়েন্টের কাছে কত টাকা আটকানো, তখন 50% বেতন নাও, চলো, যদি ঈদের আগে কোনো ইনকাম হয় একটা বোনাস পাবা, নাহলে পাবা না, হ্যাঁ, এবং আমাকে মাফ করে দাও। লিটারালি অ্যাজ আ বিজনেস ওনার এটা আমরা করতেছি, খালি আমি একা না,
আপনারা কিভাবে ম্যানেজ করছেন? Because you have such expenses to pay. I'll chip in. So our organization তো খুবই ছোট, আমরা খুবই small team, and this has just started, and I feel like going forward দেখা যাবে তখন আসলে যে রিয়েল ধাক্কাটা সেটা সবার কাছ থেকে আসবে। আমাদের কাজের ধরন যেটা বলেছিলাম যে কিছু কাজ যেটা আমরা প্রাইভেট স্কুলস এবং অর্গানাইজেশনের সাথে করি, we charge a very small fee for that, and ওটা দিয়ে আমরা we sustain ourselves. And এখন ওগুলো সব বন্ধ হয়ে গেছে, and upcoming months এ ওগুলো সব বন্ধ হয়ে যাবে. So it is, I think everyone is in a similar position, and of course smaller organizations will probably suffer more. So আমরা ওটাই চেষ্টা করছি যে আগে করবি ভাই যেটা বলছিল যে we need to think of different ways how we can work. So everything is now technology based, so we need to think যে আমরা if we can sustain ourselves in a different way, maybe offer something online যেটা people can access. So I'm sure other people would like to say something on this matter as well. So amra like I said, we're in a huge struggle. Zaiba, do you want to add quickly, real quick, something in terms of people, but team, whoever is working with you? So our model is actually very, very similar to Farinapu's. But also, so I wouldn't say lucky, but because I was already restructuring etar age, I still have a very, very small team, and tar ageo we were very volunteer based. So oi hishabe we were not we didn't have orkum problems, but the problem did come because amader the only way we were getting some kind of revenue was through workshops, and amader workshop actually bondo hoye geche, and now we are thinking of other ways to actually integrate technology and look for other new kinds of projects jeta naki which will eventually relevant to corona and covid. So yes, that's about it. Okay, Kabir bhai, মানে you being the জি তাসকিন ভাই প্লিজ বলেন। আমি বলতেছিলাম যে আমাদের তো মানে বাংলাদেশ সহ সব মিলায় স্টাফ অনেক, লাইক ফুল টাইম স্টাফ হবে 30,000 প্লাস। সো আল্লাহর রহমতে এখনো আমাদের মানে লে অফের কোনো ডিসকাশন হয় নাই আমাদের। ইনক্রিজ এফিসিয়েন্সি করে যেই কস্ট সেভিংটা হয় ওটা চেষ্টা করছি। এন্ড আমরা যেই স্টেপটা নেওয়া হয়েছে যে আমরা মানে এখন কোনো মানে রিক্রুটমেন্ট এন্ড এক্সট্রা নতুন ভেঞ্চার নতুন অ্যাডভেঞ্চার এগুলো আমরা একটু করা এখন লিমিটেড রাখা হয়েছে এখন। ওকে জি কবির ভাই, আমাদের সিচুয়েশনটা ডিফারেন্ট বলতে আমরা যেহেতু ওইভাবে করে ডোনার বেস না, ইটস অলওয়েজ পিপল গিভ আস মানি। এখন যেহেতু মানুষেরই প্রবলেম আছে, তো আমরা যেরকম আমাদের কোর টিমকে বলেছি হচ্ছে গিয়ে যে কিভাবে করে আসলে আমরা অল্প পেতে আসলে এখন তারা জানি চলতে পারে। সো উই কেম টু আ কমন ডিসিশন যে আচ্ছা ঠিক আছে আমরা এখন কিছুটা পে কমিয়ে দিয়ে আসলে অল্প কিছু মানুষকে আমরা পে করছি, এবং যে আমাদের যে বিশাল সংখ্যক যে টিচাররা ছিল তাদেরকে আমাদের এই মুহূর্তে রিকোয়েস্ট করতে হয়েছে যে আমরা যতটুকু পারি আসলে অতটুকু দিয়ে লেটস ট্রাই অ্যান্ড হেল্প দেম, এবং যতদিন পর্যন্ত আসলে সিচুয়েশনটা বেটার না হয় আমরা উই আর নট শিওর যে আসলে, যেহেতু আমাদের তো হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ড করে আমাদের এই ক্রাউড সোর্সিং থেকে আসলে যে টাকাটা আমরা আনতে পারি। সো আমাদের যেহেতু 400 এমপ্লয়ির মতো, সো এই জায়গাটার মধ্যে উই আর ইন অ্যাকচুয়ালি আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। সো উই আর টকিং টু ডিফারেন্ট কোম্পানিজ যে আসলে টিচারদেরকে বাঁচিয়ে রাখার জন্য আসলে কি করা যেতে পারে। সো উই আর টকিং টু ডিফারেন্ট পিপল। এখন পর্যন্ত কোনো আনসার নেই, বাট হোপফুলি আমরা যেটা করার চেষ্টা করবো হচ্ছে কি when we raise some fund so that we can at least give them, যেন তারা এখন বেঁচে থাকতে পারে। বিকজ তুমি যেরকম বলছিলে যে ইউ আর টকিং অ্যাবাউট বোনাস, 8 জন মানুষের কোম্পানি, তুমি চিন্তা করতে পারো ওই জিনিসটা। আমাদের তো বোনাস না, এখন পিপল আর সেইং যে জব আছে নাকি নাই। অনেক কোম্পানির জন্য বিষয়টা হচ্ছে কি যে আদৌ মানে আমার কি জবটা আছে নাকি নাই ইজ মোর ওয়ারিড। তো এরকম মানুষ আছে কিন্তু আমাদের এখানে যে খুব অল্প টাকা দিয়ে কাজ করছে, এবং তাদের হয়তো বা সিচুয়েশনটা এরকম যে তারা আসলে এখন খাওয়ার টাকা নেই। আমরা কিন্তু তাদেরকে আসলে চেষ্টা করছি কিভাবে করে যে একটা মানে তাদের প্রাইভেসিটা বজায় রেখে তারা হয়তো বা এইচআর কে জাস্ট জানাচ্ছে, আমরা তাদের বাসায় কিন্তু খাওয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সো দ্যাটস ওয়্যার উই আর স্ট্যান্ডিং, বাট উই ডোন্ট নো সামনে আসলে কি হবে। ওকে, আমি জাস্ট সরি
না ভাইয়া ভাইয়া বলেন, আমি জাস্ট একটু জাইবাকে কুইকলি জিজ্ঞেস করতে যাচ্ছি, ইউ ওয়ান্টেড টু সে সামথিং অ্যাবাউট দিস। জাইবা, এটা মনে হয় তুমি আমাদের গ্রুপে দিয়েছো। না, এটা না না তাসনিম না ভাই সরি, just shared with আমি me. জাইবাকে পাঠাইছিলাম, সরি। আচ্ছা, ওকে, সরি। জি, আপনি কন্টিনিউ করেন তাসিন ভাই। না আমি বলছিলাম যেটা পাঠাইছি, যেটা দেখালা জন, এটা তোমার জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান সেটিং একটা ওয়ার্ক গ্রুপ আছে ইউএন এনজিওদের নিয়ে। জি হ্যাঁ, তো ওরা লাস্ট লাস্ট যেই পাবলিক হেলথ ক্রাইসিসটা হয়েছে গোলা, তো আই থিঙ্ক জাইবা এন্ড ফরিন বলছিল সাইকোসোশ্যাল সাপোর্ট, কনফিডেন্স, জেন্ডার অ্যাট হোম, ইবোলাতেও কিন্তু এক ধরনের বাসা থাকতে বলা হয়েছিল, ডিগ্রি সেইখান করবা না, যখন প্রথম মানুষকে বলা হলো ডোন্ট শেক হ্যান্ড। সো ওইখানে ওইটার বেস্ট প্র্যাকটিসেস গুলাই ডকুমেন্টেড আছে। তোমরা যদি চাও, you guys can get in touch, নিচে একটা ইমেল অ্যাড্রেস আছে, you can get in touch with them. সো ওরা ভালো টেকনিক্যাল। আমি জাস্ট কর্বিকে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম যে এখন যারা পাবলিক ফান্ড রেজিং করে ইন কান্ট্রি, রাইট, ওদের জন্য কিন্তু একটা ক্রাইসিস হলো যে ক্রাউড ফান্ডিং, মানে মানে culture supersedes technology, right? মানে what is more important? Culture is more important than technology in most cases, medical case ছাড়া। সো যেখানে বাংলাদেশে মানুষজনের বিয়ের দাওয়াত দিয়ে বাসায় গিয়ে কার্ড দিয়ে আসতে হয়, ফেসবুকে পাঠালে আর আসতে চায় না, রাইট? তো ওইখানে একটা ইমেলে মানুষ কতটুকু রেসপন্ড করবে যদি ফোন বা পার্সোনালি গিয়ে না বলে একটা টাকা দেওয়ার জন্য, ইজ খুবই ক্রিটিক্যাল। কিন্তু কালচারালি উই ডোন্ট নো যে এটা কতটুকু চলবে। সো এখানে জন যেটা ফার্স্টে বলতেছিল যে তোমার ক্রাউড ফান্ডিং, হ্যাঁ, ক্রাউড ফান্ডিং যে মডেল গুলো আছে বা যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এগুলো মোর গ্লোবাল ইন নেচার। সিঙ্গাপুর, হংকং থেকে অপারেটেড, ফাইন্যান্সিয়াল হাবের সাথে রিলেটেড। বাংলাদেশে কেউ যখন ক্রাউড ফান্ডিং এ পার্টিসিপেট করতে চায়, জি ওর ক্রেডিট কার্ডের ফরেন কোটার পার্ট থেকে পার্টিসিপেট করতে হয়। আচ্ছা, তো ওই টাকাটা একসময় ছিল 7,000 টাকা, আই হ্যাভেন্ট ফলোড কতটা, ওইখান থেকে শেয়ার দিতে হয়। এখন যদি ও $20 করে পার মান্থ ফরবিকে দেয়, তাহলে কিন্তু ও যদি ওর ক্রেডিট কার্ডের লোকাল পার্ট থেকে না দিতে পারে, তাহলে 12 মাসে $240 দিয়ে দিচ্ছে, রাইট? তো Okay. যেই ছেলেটা ক্রেডিট কার্ডই, একটা ইয়াং ছেলে আন্ডার 30 ক্রেডিট কার্ডেই বিদেশে হলিডেতে যাবে, ও এটা কেন করবে, তাই না? তো ওইখানে আমাদের একটা লোকাল সিস্টেমে আসতে হবে যে ক্রাউড ফান্ডিং থ্রু লোকাল মডেল, যেখানে আমাদের মাল্টিন্যাশনাল পোর্টাল গুলো লাগবে না। ওকে, বুঝতে পেরেছি। মানে এটা প্রসেসটা আরো আর কি সহজ করতে হবে। তবে একটা জিনিস আমি সবাইকে একটু বলি যে কোভিড এর কারণে তো অনেক মানে ব্যাড নিউজের তো কোনো শেষ নাই, কিন্তু একটা যেটা ভালো ডেফিনেটলি হয়েছে ওটা হচ্ছে যে ডিজিটাল লিটারেসি। তো আমি কি বুঝাচ্ছি যে আমি নিজেও কিন্তু হয়তো ফুড পান্ডায় ফুড অর্ডার করে ক্যাশ অন ডেলিভারি করতাম, রাইট? আমার আব্বাকে যদি আমি বলতাম যে একটু চাল ডালে অর্ডার দাও, উল্টা মাইট দিত যে কিসের চাল ডাল, বাজারে যা বা বাজারে যাবো, সে বাজারে যাবে, মাছটাকে টিপে ধরে তারপর বাজার করবে। এখন ওই আব্বা বা ওই আম্মাই বলছে যে বাবা বের হইও না, চাল ডালে অর্ডার দাও। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। হ্যাঁ, কদিন আগে আমি থাকি তো এখানে নিকেতন গুলশানে, আমার আব্বা মা থাকে মোহাম্মদপুরে। আমি সেবার মাধ্যমে আপনার স্বপ্ন থেকে বাজার করে প্রথম রামাজানে আব্বা আম্মার পাশে বাজার পাঠাইছে, ইট ওয়াজ এ সারপ্রাইজ। ওরা যে কত খুশি হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি জীবনে এরকম ভাবি নাই যে এটা করা যাবে। ক্রেডিট কার্ড, আমি এখান থেকে ক্রেডিট কার্ড ইন্টিগ্রেট করছি এই প্রথম। আমি সেবা, উবার, ফুড পান্ডা এসব জায়গায় আমার ক্রেডিট কার্ড ইন্টিগ্রেট করলাম। I used to avail those services, but it was always cash on delivery, but never paperless like this. তো মানে এই উদাহরণ থেকে হয়তো বোঝা যায় যে অনেক মানুষই ত্যাগ করেছে, অনেক মানুষই এখন আরো বেশি একসেপ্ট করছে। যে যেমন আমি জীবনের প্রথম অনলাইনে পেইড ক্লাস নিলাম for both corporates and both students, life at first, paid webinar. হ্যাঁ, তো প্রবাবলি এই করোনার একটা যেটা ভালো ঘটনা ঘটেছে ওটা হচ্ছে ডিজিটাল মানে লিটারেসি। আমি একটু জাইবার কাছে জানতে চাই যে একটা যে LCLS এর সাথে একটা প্রজেক্ট চলছে, আই নো রাইট, তাই না? প্রবাবলি এটা অনলাইনে কোনো একটা অ্যাডভাইজিং বা সামথিং ইজ গোয়িং অন, ওটা নিয়ে যদি একটু বলা যায়, হাউ আদার্স ক্যান অলসো অ্যাডপ্ট দ্য সেম মডেল। Yes, no,
thank you actually for bringing it up. I mean, because যখন আমরা gender violence নিয়ে কথা বলছিলাম, তখন I actually should have mentioned this. So, আমরা মানে female empowerment movement or LCLS South, which is a legal school, আমরা একটা project করছি called I Know Right. I Know Right মানে what we actually do is আমরা every few weeks আমরা একটা blog লিখি and we actually raise awareness about what আমাদের rights are with certain situation. For example, কেউ যদি if someone's threatening you or blackmailing you with with photos, which is actually something that's actually going on a lot, cyberbullying and a lot of other things. So we actually write down exactly kon act, what are your rights, and exactly kake report korte hoy, who you should call with numbers and everything. And one of the services that I Know Right has been providing a lockdown shomoy hocche je specifically with domestic violence. If you are so actually, if you go on the Facebook page, it's called I Know Right. So facebook.com/I Know Right BT. Okay, I'll find it out. Hey, you continue. And so what we actually do is Ekhon Jara, whoever is facing domestic violence, what they do is they can just send us a message on Facebook, and we actually give them proper advising, and we give them the proper hotline numbers, and we tell them, yes, that's the one actually, and we tell them exactly ki share, what their rights are, what the acts are, kiki law and everything, and who they can call and everything else. And this is actually something that has been working. We do get onic inquiries. The only limitation obviously is because it actually just only goes towards advising, because lockdown situation. We can't exactly obviously court in niye jete parchi na kono case and everything, but we have been giving free advising. Okay. No, মানে that's actually very nice. তবে ডোমেস্টিক ভায়োলেন্স যদি কোনো ছেলের এগেইনস্টে হয়, যেমন আমার বউ ইদানিং খুব কমপ্লেন করতেছে যে ওর কমপ্লেন হচ্ছে যে আমি বেশি ঘুমাই। তো কি অদ্ভুত একটা কমপ্লেন, মানে ঘুমাইলেও সমস্যা, জেগে থাকলেও সমস্যা। মানে এখন ডোমেস্টিক ভায়োলেন্স যদি ছেলেদের এগেইনস্টে হয় তখন কি হবে জাইবা? Do you mean if my domestic? Okay. I'm sorry, I actually got confused. Question here, sorry. Okay. মানে এইটা কিন্তু আমি দেখেছি, হ্যাঁ, একটু মজা করলে মানে দেখা যায় মানুষ একটু কনফিউজ হয়ে যায়, কেন মানে আমরা সারাক্ষণ কিন্তু এরকম সিরিয়াস হলে কিন্তু সবাই জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স হবে। আসলে কিন্তু ইটস ট্রু, আমরা যেরকম ঘরে বন্দি, মানে তুমি চিন্তা করো আমার মতো একটা ডিপ এক্সট্রোভার্টেড মানুষ যে সারাদিন 3 থেকে 4টা মিটিং করে, এভরিডে ট্রেনিং করে, মানে 1.5 মাস ধরে বাসায় আমি কিন্তু পাগল হয়ে যেতাম যদি আমার লাইভ শোটা না থাকতো। Because live show I'm talking with such beautiful people like you guys, I'm just whole day I wait for this live to happen. Honestly, I tell you the truth. সারাদিন ওয়েট করি যে রাতে এটা কখন হবে, নাহলে আমি পাগলই হয়ে যেতাম। পোস্ট করোনার সিচুয়েশনটা কিরকম হতে পারে, পোস্ট করোনার জন্য আমরা কি ধরনের প্ল্যানিং করতে পারি, এটা নিয়ে যদি একটু ডিসকাশন করা যায়, দেন দ্যাট উড বি দ্য লাস্ট ডিসকাশন। অলরেডি 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে, আই থিঙ্ক আমাদের বকবক শেষ হবে না। এবং কয়েকটা প্রশ্ন ছিল, আমি কি প্রশ্নগুলো একটু আগে পড়বো? কবির ভাই, প্রশ্নগুলো কি আগে পড়বো নাকি? হ্যাঁ শিওর, আমরা যে প্রশ্নগুলো আমরা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো প্রশ্নগুলো আমি একটু পড়ি। এখানে নেভিন মোস্তফা আমার বন্ধু, আপনাদেরও অনেকে পরিচিত হতে পারে, বলছে, হাই রন, আইড লাইক টু প্লেস আ কোয়েশ্চেন ফর জায়না। Is there any specific project that you have run that focuses on empowering people that lack resources such as education? Okay. No, thank you for the question. We empower people, but it's not directly related to education. I guess Corey Bhai, you can step in and you can help me out here. But FEM specifically not with education, but we do a lot of other skills training and other things. নাহিদ আমাকে নিশ্চয়ই বলেছে এটা, because domestic violence is not a matter of joke. Thank you, Nahid. She is actually, I just want to give a shout out to her. She's actually a great lawyer and a friend. So yes, thank you for that. Don, it's a very sensitive issue. বুঝতে পারছি ভাই, আসলে মানে কোনো কিছু নিয়ে আসলে যোগ করা উচিত না। আসলে বাংলাদেশের সামনে আসলে স্পেশালি আমরা নিতে পারি না এগুলা।
আরেকজন বলছে স্বামীর উচিত বউকে সংসারের কাজে সাহায্য করে। অ্যাবসলিউটলি, আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি। আমার এন্ড থেকেও আমি অনেক চেষ্টা করছি এবং আই থিঙ্ক ওইভাবে আর কি ভালো আছি। স্পেশালি যেটা আমার ক্ষেত্রে ঘটছে এবং আই এম সো হ্যাপি যে আই হ্যাভ সিন মাই ডটার ফ্রম নট নোয়িং হাউ টু ওয়াক, নাও শি ওয়াকস। তো ওই ট্রান্সমিশন মানে ওই ট্রানজিশনটা খুব আমার জন্য খুব ইন্টারেস্টিং যে আই এম এবল টু স্পেন্ড সাচ টাইম উইথ হার and I play with her and take care of her. So ওই জায়গাটা আর কি খুবই খুবই ভালো ছিল। এখানে একটা ভালো প্রশ্ন আছে, মোস্তফা ইমন বলছে ক্যান নন প্রফিট অর্গানাইজেশন স্টার্ট আ রেভিনিউ জেনারেশন বিজনেস? কে বলবে এটা, উত্তর কে দিবে? করবি বলবো নাকি? Yes, a non-profit organization can start a revenue generating business. এটা অনেকেরই ধারণা আসলে যে না এটা আসলে অ্যালাউড না, বাট ডেফিনেটলি এটা অ্যালাউড যদি ওটার হোয়াট এভার দ্য পার্সেন্টেজ, মানে এটা একটা এমন হতে পারে যে ওই নন প্রফিটটা নিজেই আসলে ওন করছে পুরো বিজনেসটা, বা এমনও হতে পারে যে একটা ওই বিজনেসের একটা সার্টেন পার্সেন্টেজ ওন করছে। সো যে কোনো মডেলই হতে পারে অ্যান্ড লিগালি ইউ আর অ্যালাউড টু। আমরা রিসেন্টলি আমরা নিজেরাই জাগো থেকে উই স্টার্টেড আ ফর প্রফিট এডুকেশন মডেল। এটা হচ্ছে গিয়ে কেরানীগঞ্জে, আমরা যেহেতু ঢাকার বাইরে প্রচুর ডিমান্ড আমাদের, তো আমরা দেখি কেরানীগঞ্জ থেকে বাচ্চারা ঢাকায় আসতেছে পড়াশোনা করতে, তো উই স্টার্টেড আ স্কুল দেয়ার। এবং ইনিশিয়ালি আমরা যখন গেলাম তখন কিন্তু আসলেও আমাদের যেই রেগুলেশন বডিটা আছে তারা বলছিল যে না, ইউ আর নট অ্যালাউড টু ডু ইট। ইন্টারেস্টিংলি আমাদের যে বোর্ড মেম্বার আছে এর মধ্যে অনেকে লয়ার আছে, সো ওনারা যখন গিয়ে আসলে লিগ্যাল টার্মসটা দেখালো তখন জিনিসটা বের হয়ে আসলো যে হ্যাঁ ইট ইজ অ্যালাউড। সো জাগোই কিন্তু এখন ওন করে এরকম। সো বর্তমানে the school is closed down because of the COVID, but yes, you are allowed to do it officially. অ্যাকচুয়ালি আমি যদি একটু অ্যাড করি করবির সাথে, এখানে যে যিনি প্রশ্ন করছেন, আই থিঙ্ক নন প্রফিট সবসময় বিজনেস করতে পারে, লাইক ইউনিভার্সিটি। সব ইউনিভার্সিটি গুলা, প্রাইভেট ইউনিভার্সিটি গুলাই কিন্তু নন প্রফিট। হ্যাঁ, সো নন প্রফিটের একটা হচ্ছে কি ব্যাকে মডেলটা, যে এন্টারপ্রাইজ যে মডেলটা, যে ও ব্যবসা করে ওই টাকাটা আবার রিইনভেস্ট করে ব্যাক ইন ডেভেলপমেন্ট। নন প্রফিটের বিজনেস মডেলটা হচ্ছে যে তুমি স্যালারি ড্র করতে পারো কিন্তু তুমি প্রফিট উইথড্র করতে পারবে না। ওকে, সো এটা হচ্ছে নন প্রফিট অ্যাক্ট। হ্যাঁ, এন্ড এটার মধ্যে এনজিও দের বিভিন্ন ধরনের আছে। ব্র্যাকের মডেলটা আমার মনে হয় খুবই লেটস সে ওরা যখন লেট 90s বা মিড 90s এ যখন এই ভিশনটা করে, এক্সেলেন্ট একটা ভিশন, যেভাবে চিন্তা করছিল ওইভাবেই প্যান আউট হয়েছে। হ্যাঁ, সো ওরা আরং করছে। হ্যাঁ, আরং ছাড়া তো আমাদের এই ফোক আর্ট হারাই যেত, টু বি অনেস্ট। হ্যাঁ, আরং ছাড়া এগুলা পাওয়া যায় না, যেগুলো আছে ওগুলা স্কেলে না। তারপরে ইউনিভার্সিটি করছে, ব্যাংক করছে, ফ্রাইড চিকেন করছে, এখন তো বাংলাদেশিকে চিজও খাওয়াচ্ছে, আরং চিজ, মানে ওদের তো সবই আছে এখন। হ্যাঁ, গুড, ইটস রিয়েলি গ্রেট। হ্যাঁ, কিন্তু ওরা একটা ইয়ে দেয় আর কি, ওদের প্রবাবলি একটা প্রফিটের পার্সেন্টেজ ব্র্যাক এনজিওকে সোশ্যাল বিজনেস মডেলে যায়। মানে জাস্ট টু ক্লিয়ার তাসকিনের সাথে, সেটা হচ্ছে কি যে নন প্রফিট একটা বিজনেস ওন করতে পারবে, নট নেসেসারিলি যে সেটাও একটা নন প্রফিট অ্যাঙ্গেলেরই শুধু হতে হবে, যেটা তাসকিন বলল যে হ্যাঁ ডেফিনেটলি ইউনিভার্সিটি থেকে শুরু করে, যেরকম ব্র্যাক ব্যাংকে তো ডিভিডেন্ড নিচ্ছে ওনাদের শেয়ার হোল্ডাররা, ইটস আ পাবলিক কোম্পানি না। সো ইটস নট নেসেসারি যে ওইটাও একটা নন প্রফিট মডেল হতে হবে। ইট ক্যান বি এনি বিজনেস, সেটার ওনারশিপটা ওই যত পার্সেন্ট সেই নন প্রফিটটা নেয় সেই টাকাটা সে ড্র করতে পারবে না, সেটা তাকে তার নন প্রফিটে খরচ করতে হবে যেসব কাজের জন্য। সো ব্যাংকের যে পার্সেন্টেজটা ব্র্যাক ওন করে সেটা কিন্তু আবার ওই ডেভেলপমেন্ট সেক্টরের জন্য যাচ্ছে, সেটা কেউ এসে পার্সোনালি নিয়ে নিচ্ছে না। আর বাকি যে ওনাররা আছে যারা বিজনেস হিসাবে শেয়ার কিনেছে বা ইনভেস্ট করেছে, তারা কিন্তু আবার লাভ হিসাবেই নিয়ে যাচ্ছে। সো স্কেলের জন্য আসলে। ওকে, এখানে ক্যান উই টক অ্যাবাউট লাইক মানে এই ডোমেস্টিক ভায়োলেন্স বা এগুলি নিয়ে যে অ্যাঙ্গেলটা নিয়ে আমি কথা বলছিলাম, ওই আরেকটা অ্যাঙ্গেল যেটা বলছিলাম যে আমি আমার মেয়ের সাথে অনেক টাইম কাটাচ্ছি and I'm feeling really great, এবং probably this is one of the moment that I would really cherish forever. তো প্যারেন্টিং কোনো টিপস কি দেওয়া যেতে পারে? ফারিন থেকে জানতে চাই যে কোভিড এ যেখানে আমরা একটু বন্ধ হয়ে আছি, লকডাউন, এনি টিপস অন প্যারেন্টিং?
আমি দুটো জিনিস একটু কুইকলি বলতে যাচ্ছি বিকজ একটা কমেন্ট এসেছিল about domestic violence যে somebody mentioned that we shouldn't joke about it. আমি just খুব briefly বলতে চাই যে the reason we shouldn't joke about men facing domestic violence because যেটা হচ্ছে আমরা যদি ইকুয়ালিটি চাচ্ছি, আমরা বলছি, আমি খুব ইজি ভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি বলছি ছেলে আর মেয়ে সমান সমান, আমরা সবাই ইকুয়াল রাইটস চাচ্ছি, সবকিছুতে একভাবে দেখতে চাচ্ছি, তো যার কারণে আমরা কখনোই চাবো না যে ইভেন ছেলেদের ক্ষেত্রেও ডোমেস্টিক ভায়োলেন্সটা ইটস নট, উই শুডন্ট টেক ইট লাইটলি, ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। সো দ্যাটস ওয়ান একটা। তো যার কারণে হয়তো আমাদের একজন বিয়ের যে কথাটা বলেছিল যে এটা আমরা অনেক সময় দেখা যায় যে we have double standards when it comes to men and facing domestic violence. Number one. Acha, you asked a very important question about parenting and children, how to keep them engaged. It I would say is a huge challenge, and me from both with the kind of work that I do and also as a mother. তো দেখা যাচ্ছে যে বাচ্চারা তো বাড়িতে থাকা ইউজ টু না, তারা এরকম লম্বা সময় তারা বাড়িতে এখন আছে, এবং যারা আমরা আরবান সেটিং এ থাকি, ছোট ছোট অ্যাপার্টমেন্টে আছি, they're locked up in a very small space, so that poses another challenge for them. And last গত 2 মাস ধরে আমি যেরকম বাড়িতে আমার দুইটা বাচ্চার সাথে, আমার একটা 10 বছরের মেয়ে, একটা 5 বছরের ছেলে, and it's been quite a big challenge for us. So এখানে আমি বলবো যে কিছুটা যারা প্যারেন্টসরা আছে, যদি ইফ উই হ্যাভ এনি ভিউয়ার্স যারা যাদের ছোট বাচ্চা আছে, মেবি সাম প্ল্যানিং উড বি ইউজফুল, যে আমরা যদি এই স্কুল ওয়ার্ক গুলো কিভাবে হয়তোবা সকালের দিকে করানো যায়, বিকালের দিকটা যদি আমরা তাদেরকে কোনোভাবে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখি বা এঙ্গেজ রাখি। এগেন ছোট জায়গায় ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা ডিফিকাল্ট, কিন্তু দেখা যাচ্ছে অনেক অনলাইনে রিসোর্সেস আছে, বাচ্চাদের জুম্বা ক্লাসেস আছে, যেগুলো আমি আর আমার বাচ্চারা হয়তোবা একসাথে করছি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্যারেন্টসদের জন্য ইটস আ হিউজ স্ট্রাগল, যে যখন নিজেরা কাজ করার চেষ্টা করছি, বাড়িতে আছি, নতুন একটা চ্যালেঞ্জ, তার উপরে আবার ইউর আ কেয়ারার, বিকজ তাদেরকেও আমাদের তাদের দেখাশোনা 24/7 করতে হচ্ছে এখন। In that case, I would also suggest it's very important for the men of the family to come forward. So parenting is not just only for the mother. অনেকেই যেমন স্পেশালি ওয়ার্কিং মাদার্স নিয়ে কথা হচ্ছিল, যে এর আগে একটা শো ছিল, ওখানে আমরা কথা বলছিলাম যে দেখা যায় মহিলাদের উপর অনেক প্রেশার, মহিলাদের উপর প্রেশারটা হয়তো কমে আসবে যদি বাড়িতে সব মেম্বাররা আমরা যদি অ্যাজ আ হোল অ্যাজ আ কমিউনিটি এটাকে অ্যাড্রেস করি। নাম্বার ওয়ান, একটু ইন্টারাপ্ট করি, বিকজ এটা ভুলে যাবো এবং এটা যে কেউ উত্তর দিতে পারে। এটা কি মানে কোনো মানে এটা কি সত্য ভাবা যে মহিলারা আর মানে ওমেন আর আ বিগার ভিকটিম ডিউরিং ক্রাইসিস লাইক, হ্যাঁ, এবং এটা মানে আমি ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড বলছি, অ্যাক্রস ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ডিফারেন্ট কালচার্স বলছি, মানে তারা কি বিগার ভিকটিম নাকি? এবং এগেইন এখানে যেন আমাকে আবারও কেউ না ভুল বুঝে, মানে আমি আসলে সিরিয়াসলি এটা জানতে চাই, যে কারণ মানে বাসায় বেশি আছে, প্লাস এই আমি যে বলি যে বড় বাচ্চা সবচেয়ে বাসায় আমি, আমার বাচ্চা থেকে বড় বাচ্চা, এবং সব ওয়াইফ থেকে বলি যে যার 2টা বাচ্চা তার আসলে 3টা বাচ্চা, এখন 2টা বাচ্চা এবং একটা হাজবেন্ড বড় বাচ্চা, 3 বাচ্চাকে ম্যানেজ করতে হচ্ছে, আবার সে নিজেও ওয়ার্ক ফ্রম হোম, হাজবেন্ডও ওয়ার্ক ফ্রম হোম, আবার মানে মানে ডোমেস্টিক হেল্প যাদের থাকার কথা নেই, মানে সবকিছু মিলেই আর মোমেন্ট বিগার ভিকটিমস। If I can answer that, I'll start, and then maybe everyone can chip in. So I think so, because অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভায়োলেন্সের শিকার তো ছেলে মেয়ে সবাই হয়, কিন্তু দেখা যায় কিছু ধরনের স্পেশালি সাম টাইপস অফ ভায়োলেন্স, যেটা আমরা বলছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে মেয়েরা they're worldwide, this is not my opinion, this is statistics, যে মেয়েরা are more vulnerable to this kind of violence. So সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু তারা বাড়িতে লম্বা সময় আছে, তখন দেখা যায় যে ওইটার মাত্রাটা হয়তো বা বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস বলবো, which is not necessarily all the time violence, but দেখা যায় responsibility, household chores, যে বাড়ির যে কাজগুলো, ওগুলো predominantly অনেক কালচারে, স্পেশালি আমাদের কালচারে দেখা যায় যে মেয়েদের উপরে দায়িত্ব থাকে, ইভেন আ লট অফ ওয়ার্কিং উইমেন এটাই মনে করা হয় যে বাড়ির কি রান্না হবে বা কি কাজগুলো হবে এগুলো মহিলাদের দায়িত্ব। তো সেটাতেই আমি বলছিলাম যে দেখা যায় যে তখন ইট বিকামস অল দ্য রেসপন্সিবিলিটি ফলস অন দ্য ওমেন, ওয়ারেজ আমরা যদি
অ্যাজ আ ফ্যামিলি হিসেবে জিনিসটাকে ভিউ করি যে না এটা আমাদের সবারই রেসপন্সিবিলিটি, এটা খালি মহিলাদের না, তখন তার উপরেও সেই মেন্টাল প্রেশারটা বা ফিজিক্যাল প্রেশারটা তার উপরে কম পড়ে। There is also, I was reading this very interesting article যে women denying, getting not appropriate treatment because তাদের ওই accessibility-টা নাই. If somebody is tested positive for the virus, or even testing এর ক্ষেত্রেও দেখা যায় মেয়েদের কম টেস্টিং হয় ছেলেদের তুলনায় আর কি। So there are quite a different aspects to this. এটা কখনো ভাবিনি যে এটা আসলে এখন আমি রিয়েলাইজ করছি যে মেইলদের সংখ্যা বেশি বলছে করোনাতে। এটা অনেকে বলছিল বিকজ আমি প্রশ্ন করবো বলে আরে তোমরা হাত ধো না, মেয়েরা বেশি হাত ধোয়, আচ্ছা ঠিক আছে, তারপর বলে ওইটাই আর কি যে ধরেন আমরা যারা হয়তো বা আপনার আমার কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড যেখানে উই হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট হেলথ কেয়ার বা ট্রিটমেন্ট, সেটা ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু যদি আমি এরকম একটা সিনারিও থেকে আসছি যে যেখানে হয়তো বা আমার মেল ফ্যামিলি মেম্বারটা গেটস মোর ইম্পর্টেন্স দেন দ্য ফিমেল ফ্যামিলি মেম্বার, সো আমার চিন্তাধারাটা যদি এরকম হয় তখন আমি তার ট্রিটমেন্টটা বা তার টেস্টিংটা হয়তো বা ইম্পর্টেন্ট মনে করবো, রাইট? সো ওভাবে আর কি জিনিসটা হয়তো বা হচ্ছে। জি, ওখানে আনিস জামান বলছে হ্যালো এভরিওয়ান, গুড টু সি ফ্যামিলিয়ার ফেসেস। আই থিংক ডিউরিং দিস লকডাউন we need all of you, all of you youth leaders to inspire viewers to promote civil rights. Also, while also promoting equal rights for women, we have to encourage a return to traditional moral values. Most importantly, we have to promote general social concern and less materialism in young people. It's a comment basically. Anything you want to say? Anything you want to add? তবে এটা সত্য যে ম্যাটেরিয়ালিস্টিক পজিশন যে আসলে কতটুকু ইউজলেস হতে পারে, এটা কিন্তু এই করোনা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। যে আপনার জি জন, জাস্ট তোমার কোয়েশ্চেন দুইটার এগেইনস্টে যদি একটা কমেন্ট করি, আই থিংক 70% of frontline health workers are women. So নাইস, মানে ইন টার্মস অফ রিস্ক, মানে গ্লোবালি ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স যারা বাসায় গিয়ে ট্রিটমেন্ট দেয়, নার্স, মিডওয়াইফস, প্যারামেডিক, এরা কিন্তু সবাই 70% উইমেন ফ্রন্টলাইনে, রাইট? সো ওদের চান্সেস অফ রিস্ক ফ্রম ভেরিয়াস সোর্সেস লাইক কোভিড ছাড়াও, বিকজ দে আর অন দ্য ফ্রন্ট লাইন, ওদের বাইরে থেকে রিস্কটা হায়ার। অ্যান্ড এইখানে আমাদের একটু we should all try to contribute to make things more equal. Like frontline যাতে ছেলে মেয়ে equal share of workforce হয়, এটা ইম্পর্টেন্ট। আরেকটা জানি আমি ওনার কমেন্টটা ভুলে গেলাম বলতে তার হ্যাঁ, এই যে এখন যে প্রশ্নটা আসছে তারেক মাহমুদ, আসলে মানে মেন অ্যান্ড ম্যাসকুলিনিটি দিয়ে গুগলে সার্চ করলে ইট উইল শো ইউ যে মেয়েদের যেমন স্টেরিওটাইপ আছে, ছেলেদেরও ওরকম স্টেরিওটাইপ আছে, রাইট? সো জেন্ডার প্যারিটিতে যদি বলি যে কারা ভালো করছে, সুইডেন ইজ আ গ্রেট এক্সাম্পল। হ্যাঁ, ওরা ওইখানে পার্কে গিয়ে বাচ্চা মানে ছেলেদেরকেও শিখায় যে ইউ ক্যান ক্রাই টু, রাইট? বিকজ আমরা কিন্তু when we grow up আমরা কিন্তু এটা শিখে আসি যে বয়েজ ডোন্ট ক্রাই, রাইট? আর ওরা দেখায় যে না, ডোন্ট গেট ইনটু দ্য স্টেরিওটাইপ, তুমিও পিঙ্ক শার্ট পরতে পারো। যখন গ্লোবালি সবাই পিঙ্ক শার্ট পরা শুরু করলো, মনে আছে এক সময়? জি, তখন কি বললো পিঙ্ক ইজ দ্য নিউ ব্ল্যাক, নট পিঙ্ক ইজ পিঙ্ক, পিঙ্ক ইজ দ্য নিউ ব্ল্যাক, সো দ্যাট এরা আসলে পিঙ্ক না, ইজ দ্য নিউ ব্ল্যাক, এইভাবে করে প্রমোট করছে। কিন্তু তো ওইখানে দেয়ার ইজ ডেফিনেটলি ওয়ার্ক। এটা খুবই একটা স্টাডি আছে যেখানে দেখায় যে ওয়ার্ল্ড ভিউ মানুষের চেঞ্জ করতে 40 বছর লাগে। সো দ্যাট মিনস একজন যদি 80 বছর বাঁচে তাহলে ওর ওয়ার্ল্ড ভিউ নিয়ে, জি রাইট, এবং যদি ওই 40 বছর যৌবনে 40 বছর হয়, মানে যেটা এখানে তারেক মানে দুটো ছিল। রাস্তা মাসুদ বলছে যে রাইট, বোথ দ্য ওয়ার্কিং মাদার্স এন্ড ফাদার্স মাস্ট শেয়ার দ্য কোর্স of taking care of household chores and taking care of the children and elders at home. Even vice versa, grown-up children can help their parents too. The pressure is divided and life is simpler during this pandemic.
Thank you for such an interesting talk show today. Enjoying. Tarek Mahmood Hison bolche, it can be extremely difficult for men to acknowledge they are experiencing domestic violence, and the stigma and shame attached to the issue can be a huge barrier in accessing support. আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে একটা এপিসোড করতে হবে। ইট উইল গো ভাইরাল। এটা আর সেপারেট করতে হবে। আমি জাস্ট তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করি, সেটা হচ্ছে কি শুধু কিন্তু বাংলাদেশে যে ডোমেস্টিক ভায়োলেন্স তা না, ইউএন ডোমেস্টিক ভায়োলেন্সকে শ্যাডো প্যান্ডামিক হিসেবে টার্ম করছে ডিউরিং দিস ক্রাইসিস, বিকজ যেভাবে করে সিঙ্গাপুরে 33% ইনক্রিজ, অস্ট্রেলিয়াতে 40%, ব্রাজিলে 40%, ইন্ডিয়াতে ওরা বলছে 100%, ইভেন ইউরোপের দেশগুলোর 100% কিভাবে ইনক্রিজ হয়? ডাবল একটা স্ট্যাটিস্টিক্স, দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স অ্যালার্মিং, নো? রেশিওতে একটা অ্যাড করি, আমাদের একটা চাইল্ড হেলথ লাইন আছে ইন্ডিয়াতে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য ফোন করতে পারে। সো মার্চের এপ্রিলের ফার্স্ট উইকে 11 দিনে 92,000 92,000 কলস অন ডোমেস্টিক ভায়োলেন্স রেকর্ড হয়েছে। যেগুলো কল করছে ইটালিতে 13.6%, ফ্রান্সে 18%, স্পেনে 18%, ইউকে তে 25%, ইউএসএ তে 35%, এন্ড বাংলাদেশে ফার্স্ট রিপোর্ট হলো 15th এপ্রিলে টুটুল নামে একজন, সে তার বউকে তাহমিনা আক্তারকে শার্প একটা ওয়েপেন দিয়ে মেরে ফেললো, বিকজ দ্য ওমেন ওয়াজ ব্রাউজিং ফেসবুক লাইভ ভিডিওস। সো দিস ইজ দ্য সিচুয়েশন। সো আসলে মানে এটা শুধু যে বাংলাদেশের ইস্যু তা না, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে। আমি শুধু বললাম যেগুলো রিপোর্টেড কেস, অনেকে আছে রিপোর্ট করতেই ভয় পাচ্ছে, কারণ এখন প্যান্ডামিকের কারণে হেলথ ওয়ার্কারও যে সেভ করতে পারছে না, রেস্কিউ ওয়ার্কারও যে সেভ করতে পারছে না। যদি কোনো কারণে ফর এক্সাম্পল আমি গেলাম রেস্কিউ করে, ওকে আমি কোথায় রাখবো? ওই সিচুয়েশনটা তো এখন নাই, যে আগে যেরকম সেফ হাউসেস গুলো ছিল, সেফ হাউসেস গুলো নাই। আমি গেলাম, ওকে বলে আসলাম, ওকে আমি রেখে যে ওই বাসাটায় আসবো, ওটার গ্যারান্টি কি যে ওর সাথে আরো হ্যারাসমেন্ট হবে না? তো যতটা আমরা বলছি আছে অনেক ভয় ভয় আসলে গ্রাউন্ডের সিচুয়েশন। I mean, thank you to all of you যে আপনাদের সাথে কথা বলে, because I'm not in this world, মানে আমি এটা কিন্তু রিয়েলাইজ করি নাই, honestly I'm telling you frankly, যে এটা এত বড় একটা ইস্যু, বা আমি হয়তো আমার বাস্তবতা যে আমি আমার ওয়াইফের সাথে খুব ভালো আছি বা ও ভালো আছে, বিকজ প্রথম এক সপ্তাহ পর when I was losing my mind and we were shouting, and then আমরা কিন্তু দুজন বসছি, I tell you truthfully, আমরা দুজন বসছি এবং বসে আমরা ডিসকাস করছি যে দেখো আমাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে চলতে হবে, বিকজ নেক্সট 1-2-3 মাস আমি বাসায় বসে থাকবো এবং আমার কোনো ইনকাম হবে না, কারণ আমার ইনকাম ইটস অল লার্জ গ্যাদারিং হবে না, এবং আমরা যা করবো আমরা যা করি বাচ্চার সাথে সাথে এটা নকল করে, তো এগুলো কিন্তু করা যাবে না। অ্যান্ড অনেস্টলি আমরা এক সপ্তাহ পর ডিসিশন নিয়েছি যে উই উইল নট ডু ইট, হ্যাঁ, নট ডু এনি কাইন্ড অফ ইভেন মানে জোরে একটু কথাও বলবো না, এবং আমরা কিন্তু এই লাস্ট 1.5 মাস ধরে খুব সুন্দর আছি। হ্যাঁ, নর্মাল টাইম থেকে আমার মনে হয় আমরা সুন্দর আছি, আমি আমার মতো আছি, ওর মতো আছে, ভালো আছি। বাট এটা যে এত বড় ইস্যু, এটা কিন্তু আমি মানে নর্মাল মানুষ বা আমি জানতাম না, বুঝি নাই, বাট এখন আমি রিয়েলাইজ করতেছি যে আসলেই তো, যদি আসলে ভায়োলেন্স হয় ও তো রিপোর্টই করবে না, কেউ বিরত যাবে কোথায়, ওকে কে আসবে বাঁচাইতে? ইউ ক্যান বি আ বিগ এই জায়গাটার মধ্যে। তুমি যদি আজকে কমিট করো যে তোমার শোতে, যে প্রত্যেকটা শোতে ফর 1 মিনিট, কারণ তোমার শোটা যেহেতু অনেক মানুষ দেখে, ফর 1 মিনিট ইউ উইল টক অ্যাবাউট দিস, এন্ড যারা তোমার শোতে আসবে সবাই কিন্তু এখানে কিছু না কিছু একটা ফিডব্যাক দিয়ে দেবেন। তোমার প্রত্যেকটা শোর মধ্যে জাস্ট 1 মিনিট যে শেষ করার সময় বা স্টার্টিং কোনো একটা জায়গায় যে হ্যাঁ আমরা সবাই আছি এই জায়গাটার মধ্যে, এরকম একটা ইস্যু, বিকজ পিপল আর নট টকিং অ্যাবাউট ইট আ লট। সো আমাদেরকে কথা বলতে হবে যত বেশি, মানে তুমি আজকে তুল্লা বলে আমি তোমাকে শুধু স্ট্যাটিস্টিক্সটা বললাম, যেটা অল্প স্ট্যাটিস্টিক্স, আমি আরেকটা শোতে গিয়েছিলাম বলে এগুলো জোগাড় করে, আরো অনেক বড়, ডেফিনেটলি ইউ শুড ডু এপিসোডস, বাট প্রত্যেকটা শোতে জাস্ট মানুষকে মনে রাখা যে উই আর অল ইন প্রেশার, উই আর অল গোয়িং থ্রু আ চ্যালেঞ্জিং টাইম। শুধু ওই ছেলেটা বাইরে যেত বলে যে ও না, ওরকম না, অনেক মেয়েরা বাইরে যেত, মানে ও বাসায় বসে আছে, একদিকে ওর প্রেশার, বাসায় বসে আছে তাহলে রান্না কেন করছে না, কিন্তু ওর অফিস আছে, সেরকম অনেক রকম প্রেশারে কিন্তু তারা আছে। সো উই শুড টক অ্যাবাউট ইট এভরি, মানে তোমার প্রত্যেকটা এপিসোডে 1 মিনিটের জন্য কথা বলো না, ইউ হ্যাভ নো আইডিয়া কতগুলো মানুষের জীবন তুমি চেঞ্জ করতে পারবে, এবং ইউ ক্যান বি দ্য ওয়ান যে ঠিক আছে আমি আমার জায়গা থেকে স্টেপ নিলাম, এন্ড উই আর অল ডুইং ইট। না মানে এটা তো একটা ইস্যু, বাট এটা যে মানে এত বড় একটা ইস্যু হবে, এটা আমি শিওর যেখানে যত লোক দেখছে বা দেখবে
ওরাও হয়তো একটু আকাশ থেকে পড়বে এখন, মানে বিকজ আপনি যখন বলতেছেন যে 100% ইনক্রিজ, এবং আমি দেখছি যে এই যে lockdown India, women fight coronavirus and the domestic violence. So I think even the domestic violence is much more shittier than the coronavirus itself. Because শ্যাডো coronavirus বলা হয়েছে এটাকে ইউএন থেকে। shadow pandemic বলা হয়েছে। Yeah, I think it's very sad and এটা নিয়ে আসলে কি করা যায় একটু ভাবি। হ্যাঁ, আমি একটু ভাবি, হাসপাতাল ভাবি, এবং আই থিঙ্ক কিছু ডন ভাই আমি যদি একটু অ্যাড করি এখানে একটা জিনিস, খুব ভালো কতগুলো পয়েন্ট বলা হলো। ওখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্স বিটুইন স্পাউসেস তো একটা হচ্ছে, আবার অন্য সিনারিওতে, বিকজ আমার অনেক ইয়াং ভলান্টিয়ার্স আছে, অনেক ইউথ আছে যারা এখানে আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে খালি মানে in a romantic relationship or স্পাউসের যে ভায়োলেন্স সেটা না, সেটার বাইরেও দেখা যায় অনেক সময় আদার ফ্যামিলি মেম্বার্স লাইক বাবা মা হয়তো বা অনেক সময় একটা ছেলে বা মেয়ে তাকে হয়তো বা মারধর করছে বা এরকমও সিচুয়েশন কিন্তু হতে পারে। সো ইটস কোয়াইট ব্রড। আর আরেকটা হচ্ছে যে সাপোর্ট সিস্টেম গুলো কিন্তু নাই। ধরেন অনেকে আছে যে ফ্রেন্ডদের সাথে কিছু সময় কাটাচ্ছে বা একজন স্পাউস তার ফ্যামিলির কাছে যাচ্ছে তার সেই সাপোর্টটার জন্য, যেটা এখন লকডাউনের কারণে ওই সাপোর্ট সিস্টেমটা তারা রিচ করতে পারছে না। সো এন্ড করবি ভাই যে আইডিয়াটা দিল, ইটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া আই থিংক, যে আমরা যদি আপনি যদি প্রত্যেকটা শোতে একটু 1 মিনিট 2 মিনিটের জন্য হলেও ওটা অ্যাড্রেস করেন, তাহলে আই থিংক মোর পিপল উইল কাম ফরওয়ার্ড উইথ সামথিং লাইক দিস। আই থিঙ্ক এটা খুব ভালো হলো। আমি আপনাদের সবার কাছে ওয়াদা করলাম, এবং আমরা সবাই তো ফেসবুক ফ্রেন্ডস, আপনারা দেখবেন, ভেরিফাই করবেন, আমি আমার প্রত্যেকটা শোতে শেষে হোক মাঝখানে হোক যে কোনো একটা সময় আমি অবশ্যই এটা বলবো, কারণ এটা আমাকে মাথার মধ্যে আমাকে একটু হিট করছে যে আসলেই তো মানে দিস ইজ ভয়ঙ্কর। এবং এটাও আমি জানতাম না টু বি অনেস্ট, যে ডোমেস্টিক ভায়োলেন্স মানে ভাবতাম যে হাজব্যান্ড ওয়াইফ বা মানে বাবা মা বা ছেলে মেয়েও যেখানে ইনভলভ হতে পারে। মানে আসলে আমরা কতটুক অবুঝ, মানে কত লিমিটেশন আমাদের নলেজে, এটাও একটা মানে অদ্ভুত ব্যাপার। যে আসলে যদি আমার বাচ্চাকে এখন ধরে পিটাপিটি করি, বা বাচ্চারাও বাসার মধ্যে বন্ধ, এবং ভাই বোনের মধ্যেও তার মানে লড়াই হতে পারে, দ্যাটস অলসো ডোমেস্টিক ভায়োলেন্স। আপনার মাইক মিউট করা। জি, absolutely. Any form of violence that takes place within a household, within a family setting falls under domestic violence. So আমাদের দেশে যেটা অনেক কমন, যেটা আপনি বলছিলেন যে বাবা মারা কিন্তু অ্যাডোলেসেন্ট, টিনেজার, ইউথ এইরকম বয়সে বড় ছেলে মেয়েদেরকে অনেক সময় মারধর করে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই কমন, যে এই যে হয়তো বা তাদের পার্সোনাল কারণে কার সাথে ফ্রেন্ডশিপ করলো, অনলাইনে গেল, এটা খুবই কমন সিনারিও। এবং দেখা যায় যে আমি নিজেই এই লাস্ট 2 মাসে অনেকগুলো সিচুয়েশন পেয়েছি যে আপু আমরা কার কাছে যাব সাপোর্টের জন্য, হেল্প নেওয়ার জন্য। সবগুলো সিচুয়েশন যে উইথ আ রোমান্টিক পার্টনার ছিল সেটা কিন্তু না, এটা অনেক সিচুয়েশনে ছিল যে বাবা মারা হয়তো বা এক্সেসিভ মারধর করছে। এবং এগুলো নিয়ে কথা বলাটাও আমাদের দেশে একটা হিউজ ট্যাবু, কারণ আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, নিজের ফ্যামিলির নাম খারাপ হবে বা এরকম। যারা ভিকটিম একদম সিরিয়াস পর্যায়ে না যে এই কেসগুলো সামনে আসে না আর কি। তো থ্যাংক ইউ, মানে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই বিষয়টা তোলার জন্য। আমি একটা এইচআর কোম্পানি দিয়েছি রিসেন্টলি, নাম ইকিগাই এইচআর। মানে মার্চে শুরু করে লকডাউনে চলে গেলাম, মানে পুরো ধরা। তো ওইখানে আর কি আমার পার্টনার আছে আমরিন, আপনি অনেকেই হয়তো চিনতে পারেন। তো আমরিন বলছে, I agree with Ms. Farin that equal rights is for all regardless of sex. We shouldn't be gender-centric in solving any issues related to violence just because we're still struggling to overcome the male dominance in this region and beyond this region during this crisis. However, women are still most vulnerable. Educating both gender would be a way to decrease the issue instead of focusing on one gender only. Sundar, na? I think it's right. Tanzina Akhtar Tania বলছে স্লাম এরিয়াতে নর্মাল ডেজে ডোমেস্টিক ভায়োলেন্স বেশি হয়, কিন্তু এখন কোভিড-19 এর জন্য যে বাসায় থাকবে সেটাই এখন আর থাকতেছে না। প্রতিটা দোকান খোলা এন্ড সবাই রাস্তায় বসে ধারায় আড্ডা দিচ্ছে। আমি ঠিক বুঝি নাই কি বলছে। স্লাম এরিয়াতে নর্মাল ডেজে ডোমেস্টিক ভায়োলেন্স বেশি হয়, বাট এখন কোভিড-19 এর জন্য যে বাসায় থাকবে সেটাই এখন আর থাকতেছে না। আচ্ছা আচ্ছা, আর প্রতিটা মানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাভয়েড করার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছে। ইজ দ্যাট হোয়াট শি ইজ ট্রাইং টু সে? আই ডোন্ট নো, মানে বাট আমার মনে হয় দুইটা জিনিসই বলতেছে। লাস্ট পার্ট একটু অ্যাড্রেস করি, যেহেতু আই ওয়ার্ক ইন দ্য স্লামস, আমি জাস্ট একটু অ্যাড্রেস করি যে আসলেও মনে হবে যে আসলেই এই মানুষগুলা কেন আসলে বাসা থেকে বের হয়ে বসে আছে।
সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও যে আমরা একদিকে বলছি মেনটেন করতে একটা রুম 8 ফিট বাই 10 ফিট, ওটার মধ্যে 6 জন থাকে, ওর ওর বাসা থেকে বেরোলে আসলে সোশ্যাল ডিস্টেন্স হবে, কারণ রুমের মধ্যে ওই জায়গাটা নেই। তো একজন হয়তো পড়ার চেষ্টা করছে, ওই বাবাটাও হয়তো কোনো রকমের কিছু একটা কাজ করার চেষ্টা করছে, মানে এক একজন কি মানে 3-4টা ছেলে মেয়ে, তারা পড়বে কোথায়? তো অনেকে আসলে এই কারণে কিন্তু বের হয়ে আসছে, যেটা আমরা বুঝতে চাই না, কারণ যেহেতু আমি প্রতিদিন ওখানে যাই, অনেকে খাওয়া নাই, ওর খাবার খুঁজে বের হতে হচ্ছে বাধ্যতামূলক। আমরা যে জায়গা থেকে আসলে আসি, হ্যাঁ একটা সুন্দর বাসার মধ্যে বসে উই ক্যান মেক সাচ স্টেটমেন্টস, বাট ওখানে গেলে না আসলে রিয়েলিটি বোঝা যাবে। বিকজ আই স্টেড ইন ইসলাম ফর 9 years, আমার একটা আইডিয়া হয়ে গেছে আসলে যে এই মানুষগুলো কিন্তু শখ করে যাচ্ছে না, এরাও বাধ্যতামূলক। শখ করে কিন্তু আমাদের মতো মানুষও বেরোচ্ছে, গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে গেছে। এটা আমরা আমাদের ল এনফোর্সমেন্টের যে কিছু ডকুমেন্টারি দেখছিলাম, শখ করে বের হয়ে গেছে, ভাল লাগছে না বাসা। So, এরা কিন্তু খাদ্যের খোঁজে যাচ্ছে, সবাই যে আসলে মানে শখ করে যে তা না, ওর আসলে কিছু করার নেই। লুক, থিঙ্ক অ্যাবাউট দ্য রিক্সা পুলার, থিঙ্ক অ্যাবাউট দ্য ড্রাইভার দ্যাট ইউ হ্যাভ স্যাকড, বিকজ তোমার তো এখন গাড়ি লাগছে না, ওই মানুষটার কি হবে? কিন্তু তো পারলে আসলে উই শুড হেল্প দিস পিপল যেভাবেই হোক। না, থ্যাংক ইউ। আসলে কবি ভাই, যে আমি দেখছি মানে আসলে বাস্তবতা খুবই ডিফিকাল্ট, এবং আপনি যেটা বলেছেন এটা খুব মারাত্মক বলেছেন যে আমাদের জন্য সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে বাসায় থাকা, বাট বাংলাদেশে অনেক মানুষের জন্য পুরোটাই উল্টা, সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে বাসায় না থাকা। মানে কথায় কথায় ইউ নো হোয়াট আই মিন, যেটা আপনি বললেন যে বাসাটাই মানে সাইজে এরকম এবং এত পপুলেশন, এবং যারা অনেকে মেসে থাকে, সেম আই থিঙ্ক দ্য সেম কন্ডিশন। এখানে আমাদের প্রিয় তাহমিদ বলছেন, নট জাস্ট ডোমেস্টিক ভায়োলেন্স, মেন্টাল হেলথ অলসো বিগ থিং। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু আস্ক আসলে শোর একদম শেষের দিকে। আমরা তো 1 ঘন্টা 40 মিনিট ধরে লাইভে, আমার মনে হয় শেষ করা উচিত। বাট এটা নিয়ে যদি এক মিনিট একটু সবাই 1 মিনিট করে কথা বলি, যে অনেকে যেটা বলছে যে দ্য নেক্সট স্টেপ অফ করোনা ইজ দ্য মেন্টাল হেলথ, এটা কি ডোমেস্টিক ভায়োলেন্সকে সাথে নিয়ে ইন্টারমিঙ্গেল করে বলছেন? আই ডোন্ট নো, বাট মেন্টাল হেলথ আমার পার্সোনাল একটা এরিয়া অফ ইন্টারেস্ট। যদি আপনারা সবাই এক লাইন করে একটু বলতেন যে মেন্টাল হেলথ ইস্যুগুলা কি এবং কিভাবে আমরা অতিক্রম করতে পারবো ডুরিং দিস করোনা। কবি ভাই, উই স্টার্ট উইথ ইউ। আমি অনেকক্ষণ কথা বলে যাচ্ছি, আমার মনে হয় যে বাকিরা একটু বলুক। হ্যাঁ, ঠিক আছে ভাই, পরে আসতেছে আপনি। Mental health is actually a very thing. I think I even admit it. It is, I mean, sometimes it is obviously related to domestic violence. It's just a stem, but mental health can be, it can be disturbed, or your mental health can be affected from anything. Anything can be a trigger point. Even I was saying before that I was when this started, I was so anxious. I don't want to use the word depression because I know a lot of people say that depression it's clinical. So anyways, let's not go there. But I was very upset. I was very sad. And so it affected me. It affected my work. It affected a lot of things. So I do agree with Tamid that we actually should focus, like even because you wanted to, I think, discuss at some point, post-corona planning. So I think one of the biggest things that we should actually prioritize is mental health, and try to support, give mental health support as much as possible. Okay, Farin. হ্যাঁ, আমরা like I mentioned earlier যে আমরা in social emotional learning নিয়ে কাজ করি, especially with adolescent and youth. So definitely, although I'm not a mental health expert at all in any shape or form, but it is all interconnected. So overall well-being এর কথা যদি আমরা বলি, তাহলে we cannot obviously ignore mental health. তো এই pandemic এর মধ্যে দেখা যাবে যে একটা big issue, side effect of this pandemic is mental health issues. তো দেখা যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা কথা বললাম, এটা একটা এক্সট্রিম ফর্ম নিয়ে কথা বলছি, বাট এছাড়াও অনেকগুলো, যেরকম জাইবা বলছিল যে এছাড়াও অনেক কিছু আছে যারা হয়তোবা the people who suffer from depression, which is obviously clinical, তাদেরটা আরো এসকেলেট করতে পারে. People who don't, it can take a different shape. For example, it can be severe stress, it can be anxiety, it can be lots of different things. আর এটা কিন্তু ডিফারেন্ট মানুষকে ডিফারেন্ট ভাবে এফেক্ট করছে. একটু আগে যেটা করবি ভাই যেটা নিয়ে কথা বলছিলেন যে আমাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থা, পিপল আর গেটিং লেড অফ, পিপল আর লুজিং জবস, এছাড়াও যারা একদম এক্সট্রিম পভার্টিতে আছে, ইউ ক্যান অনলি ইমাজিন দ্য টোল ইট টেকস অন ইউ, রাইট? সো আমাদের সোসাইটিতে ডিফারেন্ট লেয়ার্স।
So this is going to be a huge issue and already is a really big issue. And আমাদের সবার I mean from a very personal context থেকে শুরু করে community context and social context, মানে আমাদের চিন্তা করতে হবে যে কে কোন জায়গা থেকে কি করতে পারে আর কি। পার্সোনাল কনটেক্সটে আমি বলবো অফকোর্স নিজেকে একটু ভালো রাখা, physically active থাকা, প্ল্যানিং, সবাইকে reaching out to people who are close to us, আমরা social distance maintain করছি but we can still remain connected as a community. জি সরি, আমি দুদিন আগে এক ফেসবুকে পোস্ট দিয়েছি এন্ড সবাই খুব সাপোর্টিভ ছিল ইনক্লুডিং মাই ফ্রেন্ড জাইবা। আমার সপ্তাহে 3 দিন, আমি বিং আ ট্রেনার, আমার সপ্তাহে 3 দিন ঘুম আসে না, 4 দিন ঘুম আসে না, থিঙ্কিং হোয়াট উইল হ্যাপেন টু দ্য বিজনেস, থিঙ্কিং যে ক্লায়েন্টগুলো টাকা আটকে বসে আছে আমি টাকা কিভাবে তুলবো, থিঙ্কিং হাউ টু পে দ্য স্যালারিজ। আমি মনে করেন কোনো রকম চলে যাব, বাট এই যে কয়ভি ভাইটাকে বললো, আমি কিন্তু ড্রাইভারকে ফুল বেতন দিছি এবং দিয়ে যাব, এবং আমার পিয়ন কেউ বেতন দিছি, 1,000 টাকা বেশিও দিছি বিকজ অফ হোয়াট এভার। মানে এই চিন্তাগুলোর জন্য কিন্তু আমার রাতে ঘুম হারাম হয়ে গেছে। আমার যদি ঘুম না আসে, আমি ভাবি যে মানে বিং সো কাম এন্ড এভরিথিং এন্ড বিং সো বিজি, যারা একদমই কাজ নাই ওরা কি করতেছে, আই জাস্ট ওয়ান্ডার। তো এই যে কনস্ট্যান্ট চিন্তা এবং রাতে ঘুম না আসা, এটাও কি একটা মেন্টাল হেলথের ইস্যু নাকি না আসলে এটা অন্য কিছু? Definitely, but I can't diagnose it. But then what I will say is that it seems to me that you're experiencing severe stress and anxiety. Jeta situation বুঝে সবাই I think to a certain extent experience করছে, যার ধরেন financial situationটাও অনেক secure, সেও হয়তোবা because there is a pandemic going on, সে হয়তোবা অনেক স্ট্রেস, অ্যাংজাইটি, আনসার্টেনটি, এটার জন্য সে অনেক স্ট্রেস এগুলো এক্সপিরিয়েন্স করছে। আর আমরা যদি অন্য লেভেলে চিন্তা করি যে আপনি হয়তোবা you're in a position, you're lucky that you can pay your driver, tomorrow I might not be in a position where I can pay him, right? So এটা দেখা যাচ্ছে এটা মাল্টি লেয়ার্স এ সবাইকে এফেক্ট করছে। এখন আমাদের আসলে একটা সলিউশন আসতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কে কোন জায়গা থেকে কি করতে পারি। বড় বড় অর্গানাইজেশন গুলো কাজ করছে, like I said, from a very personal perspective, আমাদেরকে যারা শুনছে তারা হয়তোবা সবাই মেন্টাল হেলথ এক্সপার্ট না, কিন্তু we can reach out to others, right? আমাদের ইমিডিয়েট ফ্রেন্ড সার্কেলে বা ফ্যামিলিতে যারা আছে তাদেরকে সাপোর্টটা দেওয়া, যে যারা হয়তোবা আমাদের থেকে বেশি এই জিনিসটা স্ট্রেস অর এনজাইটির মধ্যে আছে, রিচিং আউট টু দেম, হেল্পিং দেম। or যারা আমরা একটু প্রিভিলেজড বলতে এরকম যে we have access to a lot of people, or we have access to, জাইবা যেরকম বলছিল যে volunteers আছে, আমার কিছু volunteers আছে, to check up on them, to see if they're okay, to form some sort of to remain positive in whichever way we can. আমরা এরকম, আমি from time to time আমার volunteerদেরকে অনেক ডিস্টার্ব করি, মেসেজ করতে থাকি যে তোমরা কেমন আছো, let's do something together. So now is the time, I would say, for all of us to come together and support each other. ওকে, থ্যাংক ইউ। এখানে খন্দকার, তোমার বাচ্চার বয়স কত? একদম ছোট ভাইয়া, ওই যে 14 মাস, মানে 1 বছর 2 মাস। সো জাস্ট আমি জিজ্ঞেস করলাম একটা, জাস্ট টু পাস আ পয়েন্ট, যে বাচ্চারা যে 2 বছর পর্যন্ত তো ভ্যাকসিন নিতে হয়, এই কোভিড টাইমে যদি বাচ্চা থাকে, ওরা যদি কিছু ভ্যাকসিন নিয়ে মিস করে, তাহলে কিন্তু এটাও আর কখনো রিকভার করতে পারবে না। যেটা 5 বছরের আগে দিতে হবে, ওটা 5 বছরের আগেই দিতে হবে। যেটা 2 বছরে দিতে হবে। আমার বাচ্চাকে তো অলরেডি ভ্যাকসিন টাইম মিস করছে, আমার ওয়াইফ বলতেছিল, বাট আমরা তো বুঝতেছি না এখন কোথায় নিব, কি করব, বা বে করাই তো ভয়ঙ্কর। মানে ওর যে একটা মানে কথা বলে আমি তোমার সাথে আফটার দ্য শো আই ক্যান ডিসকাস, বাট এই ভ্যাকসিনটা আসলে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আদারওয়াইজ সার্টেন ভ্যাকসিনের যেগুলো ফেটাল হইতে পারে, তুমি একটা লাইফ লং সেটা রেখে দিতে পারো। আচ্ছা, তাহলে এটা নিয়ে পরে বলতে হবে। ড্যাম ইট, মানে ডোন্ট লেট দ্য গুড ভ্যাকসিন উইন। করা উচিত। হ্যাঁ, 1 hour 48 মিনিট হয়ে গেছে। আই থিংক উই শুড ফিনিশ ইট। কারো যদি কোনো লাস্ট কোনো কথা থাকে এক লাইন করে বলে দিতে পারেন। I think that would be really nice. খন্দকার নাসিফ বলছে যে একটা পেজ করা যায় নাকি ডোমেস্টিক ভায়োলেন্স এর জন্য। I don't know, we can talk about it, but ওই যে কফি ভাই যেটা বললো এটা খুব ইন্টারেস্টিং, যে রিপোর্ট করলো দেন কি, কে যাবে, কে আনবে, কোথায় রাখবে, I don't know. Tarek bolche, family is regarded as the fundamental structure of the society. Will COVID-19 change the future family structure, unit and model? Something we can maybe discuss later.
বুলেট পয়েন্টে জানতে চাচ্ছে হাউ টু অ্যাভয়েড ডোমেস্টিক ভায়োলেন্স। I don't know, maybe discussion, talking, understanding the situation. মানে I don't know. So এগুলো অনেক প্রশ্ন আসলে আছে। সো আমি সবাইকে একটু ওপেন মাইক দিতে চাই, এক লাইন করে বলে লেটস ফিনিশ দিস, ওকে? Sorry, I know. I'll just be really quick. I just want to say about the place where they can call. I think Blast has a hotline, and they can also inbox, I know, right, the page that I mentioned, and we can actually give advice on like exactly where to call. And one thing that everyone should always, like for domestic violence, the two numbers that they should always remember is 109, which is a hotline. I don't know if everyone knows about it. 109 is specifically for domestic violence, and 999 for any other emergency, which also includes domestic violence. So I just want to clear that. এইটা I think 14 মাস, wow. শেষে করোনার আচ্ছা, জন্য domestic violence করোনার জন্য কিভাবে হাত ধুতে হয় একটু দেখা দাও। হ্যাঁ, এটা হাত ধোয়া দেখাইতেছে। ভালো ট্রেনিং দিছো। এই যে নাসিফ যেই পয়েন্টটা বললো, আই থিঙ্ক একটা অনলাইন পেজ করা যে রিস্কটা আছে, যার এগেইনস্টে ভায়োলেন্সটা হচ্ছে, কিন্তু কোনো ইমিডিয়েট প্রোটেকশন দেওয়া পসিবল না ইফ হি অর শি ইজ গোইং পাবলিক, রাইট? ওই প্রোটেকশন সেফ স্পেসটা ক্রিয়েট না করতে পারলে আসলে পেজ করে লাভ হবে না। মানে ও যদি ওর বাবা মাকেই না বলতে পারে, ও ফেসবুককে কেন কিভাবে বলতে পারবে? এটা সামথিং টু থিংক অ্যাবাউট। এই জিনিসটাই আমি আসলে তখন ওইটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে তাসকিন ভাই যেটা বললেন যে একটা হিউজ ইস্যু হচ্ছে যে এই রিমেইনিং অ্যানোনিমাস, বিকজ ইউ হ্যাভ টু প্রোটেক্ট yourself first, the safety of the victim. তো পেজ ক্রিয়েট করলে যেটা হবে, ওই অ্যানোনিমিটিটা যদি চলে যায় তখন ভিকটিমকে আমরা আরো রিস্কে ঠেলে দিচ্ছি, রাইট? তো এই জিনিসটা আমাদের একটু স্পেশালি দেখা যায়, এটা তো ফ্যামিলি মেম্বার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। তো এই জন্য পেজ ক্রিয়েট করাটা মাইট নট বি দ্য বেস্ট পসিবল সলিউশন। মানে সাপোর্ট গ্রুপ হইতে পারে। হ্যাঁ, যে হবে মানে আনটিল উই ক্যান এনশিওর এর পরে আসলে কি হবে, এটা আরো রিস্কে ফেলে দেওয়ার চান্সেস হচ্ছে, যেটা বললাম যে তাহমিনা যে মেয়েটাকে 15th এপ্রিলে টুটুল তার হাজবেন্ড হু মার্ডার্ড ওয়াজ বিকজ অফ স্ক্রলিং ফেসবুক লাইভ ভিডিওস। সো মানে ইট ক্যান বি অলসো রিজন। আর জানতে পারলে আসলে তখন কি হবে? সো জানতে মানে কি, সে তার হয়তো ফোনটা নিয়ে চেক করলো, যে দেখলো আচ্ছা তুমি আমার ব্যাপারে এরকম লিখেছো। সো মানে ইটস মোর দেন হোয়াট উই ক্যান থিঙ্ক, বিকজ এই মুহূর্তে কিন্তু আমরা যেতে পারছি না। আমাদের police and everyone is very busy keeping people maintaining social distance and other things also. So এটা অবশ্যই একটা priority, but focus এ যেহেতু আসছে না, we don't have sufficient people, so it's a very risky thing. আর mental health এ ডন যেটা বলছিলাম, আমি বলছি যে what is mental health বা এই ডেফিনেশন গুলো আমার খুব সুন্দর করে জাইবা, ফারিন, তাসকিন ওরা বলেছে। I'll just add যে এই সেম ডিপ্রেশন কিন্তু যেমন করে জাইবার ছিল, আমারও হয়েছে। what we did, মানে আমি যেটা চেষ্টা করেছি টকিং টু আদার পিপল, তারা কিভাবে তাদের বিজনেসগুলোকে রান করছে, তারা আসলে কি সলিউশন ফাইন্ড আউট করছে। এটাতে সলিউশন মানে আমি সলভ করে ফেলতে পারছি না, বাট সামটাইমস ইটস লাইক আচ্ছা আমি কথা বলতে পারলাম, একটা ভালো সাজেশন পেলাম, এটা একটা। আর একটা হচ্ছে কি যে আমরা আমাদের ভলান্টিয়ারদের জন্য করলাম, সেটা হচ্ছে কি যে আমি দেখলাম যে ভলান্টিয়াররা ফ্রাস্ট্রেটেড, তারা সবাই বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে যেমন করে বন্যার সময় ত্রাণ দেয়, সবাই এক্সাইটেড, সবকিছু প্রথম দিকের সিচুয়েশন বলছি, আমি নিজেও এক্সাইটেড, কিন্তু তাদেরকে কিভাবে আটকাবো সেটা আমরা জানি না। সো হোয়াট উই ডিড, আমরা একটা ডিজিটাল কনফারেন্স টাইপের করলাম। ডিজিটাল কনফারেন্স বলতে কি যে উইথ আ লট অফ ইয়াং পিপল আমরা জুমের মধ্যে সবাইকে ডেকে এনে ওদের কি সাজেশন সবকিছু নোট ডাউন করলাম, করে এই যে ওরা কথা বলতে পারলো, ওরা ওদের এনার্জিটা বার্ন করতে পেরেছে, একটু কথা বলতে পেরেছে, একটা ভালো আইডিয়া হয়েছে। একটা ডিস্ট্রিক্টের ভলান্টিয়ার সাথে আরেকটা ডিস্ট্রিক্টের কথা হলো, তারা চিন্তা করলো বেস্ট প্র্যাকটিসেস গুলো কি, তারা তাদের মতো অল্প অল্প করে কাজ শুরু করেছে। কিন্তু তো ওইভাবে করে এই কথা বলে মানে ছোট ছোট সার্কেলস যদি ক্রিয়েট করা যায়, আচ্ছা ঠিক আছে আমি 10 জনের টেক কেয়ার করবো, এটা অফিসিয়ালি আমি টেক কেয়ার করবো বলে আর কেউ টেক কেয়ার করবে না। ইটস মোর অ্যাবাউট কি অবস্থা, কেমন আছো, ভালো আছো, এটা ফরিন বললো যে ওরা ওদের ভলান্টিয়ারদের জন্য করছে। সো ওইরকম করে কিছু কিছু জিনিসপত্র যদি করা যায়, আমার মনে হয় যে আমরা ডিক্রিজ করে নিয়ে আসতে পারবো রিস্কটা। ওকে, Also, ফাইনাল ওয়ার্ডস। মেন্টাল হেলথের ইয়েটা, যদি মেন্টাল হেলথটাকে আমি বলি প্রবলেম, তাহলে এটা সলিউশনটা হচ্ছে সাইকোসোশ্যাল সাপোর্ট। তো একসাথে বলে MSPSS। আই থিঙ্ক এই ক্রাইসিসে ইভেন্চুয়ালি ইকোনমিক ক্রাইসিসটা তো জাস্ট শুরু হয়েছে, ইট মে গেট অ্যাডভার্স, রাইট? সো বাসায় হাই স্ট্রেস সিচুয়েশন হইতে পারে,
So support groups are really important. There's support group, Don, you have someone to go to and talk to. Venting খুবই important, যাতে বাসার ভিতরে ভেন্ট না করতে হয়, online, offline, you can find the channel. Thanks. Okay, thank you so much. I think we can finish this now. আসলে অনেকক্ষণ ধরে আমরা finish করতে পারতেছি না. Thanks to all of you, really, মানে it was a very enlightening session. এবং এমন অনেক কম হয় যে থাকে না যে সেশনে এসে হোস্ট নিজেই উল্টা অনেক কিছু শিখে যায়। তো আজ অনেক কিছু শিখলাম এবং অনেক ধরনের রিয়েলাইজেশন হলো, যেটা খুব ইম্পর্টেন্ট। বিকজ যদি আমার রিয়েলাইজেশন হয় তার মানে হয়তো যারা লিসেনার্স এবং অডিয়েন্স ভিউয়ার্স আছে ওদেরও হবে, এবং এটা হওয়াতে যদি একটা ফ্যামিলি বা একটা মানুষেরও জীবন বেটার হয়, তাই না? এটাই তো আমাদের সার্থকতা, আর কিন্তু কিছু না। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, এবং আবারও দেখা হবে। আমি যেরকম মানে 2 ঘন্টা লাইভ করবো মনে হচ্ছে যে আরো কথা ছিল, তার মানে হয়তো পরবর্তীতে আমরা যদি আরেকদিন আপনারা টাইম দেন, পরবর্তীতে আমরা আরেকটা শো আমরা করতে পারি, এবং পরে এটা আর কি যখন সময় হবে সবারই প্রবাবলি আমরা এইসব আনসার দিব। অডিয়েন্সদের জন্য বলছি, আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে, কারণ পরবর্তীতে ভিডিও ভিউজটা বাড়তে থাকে, তাই না? তো এই ভিডিও আগামীকাল ইউটিউবেও পাওয়া যাবে এবং আমাদের চ্যানেলগুলোতে এবং পেজগুলোতে আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা কমেন্ট সেকশনে লিখে রাখতে পারেন। খুব ভালো প্রশ্ন হলে আমি পার্সোনালি আমাদের গেস্টদেরকে প্রশ্নটা ইনবক্স করব এবং তাদের আনসারটা আপনাদেরকে জানিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। একটু আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং আমরা বুঝতে পারলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স বা এটা কতটুকু মানে পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং সবাই আমরা একটু বোঝার চেষ্টা করি যে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই একই সিচুয়েশন এখন। এটা কোনো বড় লোক, গরিব, সাদা কালো, হ্যাঁ, বিদেশ দেশ কোনো কিছু দেখছে না। করোনা ইজ এফেক্টিং এভরিওয়ান। সো আমরা উই আর অল ইন দিস, এবং যেহেতু এখন টানেলের মধ্যে আছে অন্ধকার, দেয়ার ইজ অলওয়েজ আ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। এখন টানেলতে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে এক সময় আমরা আলোর দিকে ডেফিনেটলি পৌঁছাবো। এটাই হচ্ছে, এই আশাটাই করছি এবং এই দোয়াটাই করছি। থ্যাংক ইউ, গুড নাইট। Good night, thank you. থ্যাংক ইউ, বাই বাই।